স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা বলো না, পার্টিকুলার বাচ্চারা বলো যে তোমাদের যা পড়িয়েছি তাতে আগের দিন মানে দিনের পর দিনে দেখে নিচ্ছ তো, কিছু অসুবিধা আছে যা পড়িয়েছি তাতে? ও, টু আইসোথর্মস ক্যান নেভার ইন্টারসেক্ট, বলে দিচ্ছি। আসতেই থাকছে। চলো আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা ডাউটস গুলো ক্লিয়ার করে নিই। রাজু, কিছু অসুবিধা আছে রাজু? না স্যার। আমরা প্রথমে হচ্ছে ডাউট ক্লিয়ারেন্স গুলো করে নিই। আচ্ছা, প্রথম যে ডাউট ক্লিয়ারেন্সটা করতে বলছে সেটা হচ্ছে টু আইসোথার্মস নেভার ইন্টারসেক্স। টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট, এরকম একটা পার্টিকুলার প্রবলেম ছিল, যেটা আমরা যখন জিরোথ ল নিয়ে আলোচনা করা হয়েছিল সেই জায়গাতে এটা নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা হয়েছে। সেইটা একটুখানি বুঝে নিতে হচ্ছে যে কেন দুটো আইসোথার্ম ইন্টারসেক্ট করে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আইসোথার্ম বলতে আমি কি বুঝছি। আইসোথার্ম মানে বেসিক্যালি একটা কার্ভ, যে কার্ভে হচ্ছে টেম্পারেচার থ্রু আউট কনস্ট্যান্ট থাকে। তার মানে অ্যাকচুয়ালি আইসোথার্ম আর রিভার্সেবল প্রসেসের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই বেসিক্যালি আইসোথার্ম। তাহলে আইসোথার্ম is the graphical representation of an isothermal reversible process। আচ্ছা, আইসোথার্ম আর রিভার্সেবল প্রসেসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আইসোথার্ম। তাহলে অ্যালং অ্যান আইসোথার্ম কি হবে, তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। অ্যালং অ্যান আইসোথার্ম টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট, এই গল্পটা। আচ্ছা, এবারে দুটো আইসোথার্ম, তারপরে তাদের দুটো ডিফারেন্ট টেম্পারেচার থাকবে। তাহলে আমি শুরু করলাম এইরকম ভাবে, লেট আস অ্যাজিউম, লেট আস কনসিডার two isotherms at temperature T1 and T2, যেখানে দুটো আলাদা আইসোথার্ম মানে হচ্ছে T1 not equal to T2। Let us consider two isotherms at temperature T1 and T2 intersect with each other। Let us consider two isotherms at temperature T1 and T2 intersect with each other, ধরে নাও at a point A। মানে আমি ব্যাপারটা এরকম করে ভাবছি, ধরো দেখো আইসোথার্ম, আমরা নর্মালি যে আইসোথার্ম গুলো নিয়ে আলোচনা করি, তো বয়সটা তো তুমি আইসোথার্ম পেয়েছো। বয়সটার ছবিটা কেমন হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজুয়ালি প্রেসার এক্সপ্রেস করো তুমি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউম বা ভাইস ভার্সা। ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউম, এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার তুমি ভাবতেই পারছো। তাহলে যে আইসোথার্ম গুলো কনসিডার করে, এই একটা আইসোথার্ম ধরো, এটাই একটা আইসোথার্ম যার টেম্পারেচার ধরে নাও T1, আর এ একটা আইসোথার্ম যার টেম্পারেচার তোমার T2। তাহলে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে এ, এবং T1 নট ইকুয়াল টু T2, সেইটা দিয়ে জাস্ট বলা হচ্ছে। ধরে নিচ্ছি, আমি অ্যাজিউম করে নিচ্ছি, লেটাস অ্যাজিউম বলে, লেটাস কনসিডার, লেটাস অ্যাজিউম মানে আমি ধরে নিচ্ছি যে তারা ইন্টারসেক্ট করছে, ঠিক আছে।
let us assume two isotherms at temperature T1 and T2 যেখানে T1 not equal to T2 intersect with each other at a point A. আচ্ছা, এবারে আমি এই দুটো আইসোথার্মের উপরে দুটো পয়েন্ট কনসিডার করলাম, ধরে নাও এটা বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে উই কনসিডার টু পয়েন্টস বি অ্যান্ড সি on the isotherms at temperature T1 and T2 respectively. তাহলে আমি বি এবং সি দুটো পয়েন্ট কনসিডার করলাম at isotherm of temperature T1 and T2 respectively. হলো। আর এবারে দেখো যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ এবং বি পয়েন্ট একই আইসোথার্মের আন্ডার উপরে, তাহলে এ and B are points on the same isotherm। তাহলে কি হবে, এ পয়েন্টের টেম্পারেচার বি পয়েন্টের টেম্পারেচার সমান হবে এবং সেটা পরিষ্কার T1 এর সঙ্গে সমান। তাহলে এটা একটা 1 নম্বর ইকুয়েশন। আবার এ এবং সি তারা একই পয়েন্ট একই কার্ভের উপরে, তাহলে এ এন্ড সি আর পয়েন্টস অন দ্য সেম আইসোথার্ম। সেখানে এর টেম্পারেচার সি এর টেম্পারেচার সমান হবে, সেটা T2 এর সঙ্গে সমান। এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো যে T1 টা T এর সঙ্গে সমান, এখানে T2 টা T এর সঙ্গে সমান। মানে পরিষ্কার ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশনস 1 and 2 তুমি কি পেলে, T1 equal to T2। তাহলে খেয়াল করে দেখো, তুমি তো দুটো ডিফারেন্ট আইসোথার্ম বলেছিলে বলে T1 not equal to T2 ছিল, কিন্তু যদি তারা ইন্টারসেক্ট করে তুমি কি দেখতে পেলে যে T1 equal to T2 হয়ে যায়। তারপর তুমি যেটা ধরেছিলে সেটা ভুল, তাহলে হেন্স টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট। তাহলে হেন্স টু আইসোথার্মস নেভার ইন্টারসেক্ট। মানে এগুলোকে বলা হয় মেথড অফ কন্ট্রাডিকশন। হ্যাঁ, মানে এই ধরনের মেথড অফ কন্ট্রাডিকশনে থার্মোডাইনামিক্সে অনেক প্রবলেম প্রুভ করতে হবে। মেথড অফ কন্ট্রাডিকশনের একটা মূল ফিলোসফি সেটা হচ্ছে এই যে তোমার যেটা তোমাকে প্রুভ করতে বলেছে, ধরো যেটা হবে না বলছে, তুমি শুরু করো করছে সেটা হচ্ছে ধরে নিয়ে। এই যে এখানে আমাকে দেখাতে হবে টু আইকোথাম নেভার ইন্টারসেক্ট, তুমি শুরুই করলে কি হচ্ছে, এরকম একটা অ্যাজাম্পশনস থেকে দুটো আইকোথাম ইন্টারসেক্ট করছে। এবার এভাবে এগোতে এগোতে একটা জায়গায় গিয়ে তুমি যেখানে শেষ করবে দেখবে সেখানে কোনো একটা জেনারেল ল হয়তো ভায়োলেট করে যাচ্ছে, বা জেনারেল ফিজিক্স ভায়োলেট করে যাচ্ছে, বা একটা সিচুয়েশনে পৌঁছে গেছে যেটা অ্যাবসার্ড সিচুয়েশন। এখানে T1 ইকুয়াল টু T2 মানে কি দুটো আইকোথাম অ্যাকচুয়ালি আলাদা আইকোথামই নয়। যদি তারা আলাদা আইসোথার্ম হয় তাহলে টেম্পারেচার দুটো আলাদা হবে। টেম্পারেচার আলাদা হয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ যে সে মতো করে শুরু করলে তুমি কিন্তু দিনের শেষে দেখো T1 equal to T2 বেরিয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা গেল আমরা শুরু থেকে যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি তোমার দুটো আইসোথার্ম ইন্টারসেক্ট করছে না, মানে আমি ইন্টারসেক্ট করছে বলে ধরেছিলাম, কিন্তু দিনের শেষে আমি যেটা পেলাম তারা ইন্টারসেক্ট করছে না। ঠিক আছে, এই ডাউটসটা পরিষ্কার? আর কারো কিছু অসুবিধা আছে? বলো, অ্যাগ্রেসিভলি বলো, অসুবিধা নেই। মানে ইন্টারাক্টিংলি ব্যাপারটাকে মানে ইন্টারাক্ট করো। মানে কোনো মানে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে। হ্যাঁ, যা অসুবিধা সেটা বলবে, সেটাকে ঠিক ঠিক করে নেওয়া যাবে। মানে যদি তুমি একটুখানি এটা অ্যাভয়েড করতে থাকো তাহলে না, না বোঝা জিনিসটা যখন অনেক বেশি হয়ে যাবে তখন দেখবে অনেক কিছুই তুমি বুঝতে পারছো না। সবকিছু বুঝে 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 করার চেষ্টা করো। মানে অনেস্টলি কারো কোনো আরো অসুবিধা নেই তো? আচ্ছা, ঠিক আছে, চলো এবারে নেক্সট। তাহলে আজকে আমাদের মূলত যে জায়গাটা আলোচনা করতে হবে ডাউট ক্লিয়ারেন্স এর পরে, আমরা আগের দিন কি করেছিলাম? What we have discussed in the last lecture
আগের লেকচারে আমরা হিট এবং ওয়ার্ক নিয়ে কিছু জেনারেল ডিসকাশন বলেছিলাম, জেনারেল ডিসকাশন করেছিলাম, জেনারেল ডিসকাশন অন হিট অ্যান্ড ওয়ার্ক। হিট অফ ওয়ার্ক নিয়ে কিছু জেনারেল ডিসকাশন হয়েছে। আর জেনারেল ডিসকাশনের পরে আমরা ওয়ার্কটাকে নিয়ে একটু এমফ্যাসিস দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এবার এই মানে পিভি টাইপের ওয়ার্ক নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল। পিভি টাইপ ওয়ার্ক and its expressions in various processes. PV type work and its expressions in various processes, এইটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এবং একদম শেষে আমি একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে, ইন্ডিকেটর ডায়াগ্রাম সেটা দেখেছিলাম রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে আঁকা সম্ভব। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ইন্ডিকেটর ডায়াগ্রাম হয় না, কিন্তু পিভি টাইপের ওয়ার্কটাকে কিভাবে ইন্ডিকেটর ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্রেস করতে পারা যায় সেটাকে আমি দেখেছিলাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম, সেখান থেকে রিপ্রেজেন্টেশন অফ পিভি টাইপ ওয়ার্ক, রিপ্রেজেন্টেশন অফ পিভি টাইপ ওয়ার্ক, এইটা আমরা আগের দিন আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর সাথে সাথে এই ওয়ার্ক রিলেটেড ডিসকাশনে না আরো বেশ কিছু জিনিস আমাদের এখন আলোচনার জায়গা বাকি পড়ে আছে, সেই জায়গাটাতে আমরা এমফাসিস দেবো। তাহলে আজকে যেটা আমরা ভাববো সেটা হচ্ছে যে মানে আমরা আজকে কি করতে চাই, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে মোর অ্যাবাউট ওয়ার্ক। এই ওয়ার্ক নিয়ে আমি আরো বেশ কিছু কথাবার্তা বলবো। এখানে আমি জাস্ট এইটুকুই লিখলাম, একদম স্পেসিফিক্যালি কি কি পড়বো সেটা এখানে জাস্ট আমি উল্লেখ করছি না, কিন্তু আমি মোর অ্যাবাউট ওয়ার্ক নিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রথম যেটাকে নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দেখবে যখন আমরা প্রসেস নিয়ে কথাবার্তা বলেছিলাম, রিভার্সেবল প্রসেস, ইরিভার্সেবল প্রসেস এসব বলেছিলাম, সেখানে বলেছিলাম যে এক্সপানশনের জন্য রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, বা কম্প্রেশনের জন্য তোমার কম্প্রেশনের জন্য তোমার উল্টোটা, মানে রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক, এই ধরনের কথাবার্তা আমরা বেশ কিছু বলেছিলাম আর কি। সেইটাকে নিয়ে আমাদের একটু প্রথমে আলোচনা করে নিই আর কি। তাহলে এরকম একটা জায়গা থেকে স্টার্ট করছি, সেটা হচ্ছে এরকম যে ধরো আমি এক কাজ করি, আমি এটা পরের পাতাতে যাচ্ছি, পরের পেজে করছি, ওই জায়গাটা আমি ইচ্ছে করে ফাঁকা রাখছি। তো আমি যেটা দেখতে চাইছি যে মানে প্রবলেম হিসেবেই ধরো ভাবছি, একটা প্রবলেম হিসেবে ভাবছি, ধরো সো দ্যাট এক্সপানশন work in reversible process is the maximum work. এটা বললাম, so that for expansion work in reversible process is the maximum. আচ্ছা, এই যে পার্টিকুলার প্রবলেমটা, এর উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে। আচ্ছা, আমরা একটার পর একটা সেটা দেখার চেষ্টা করছি। আচ্ছা, যেটাকে বলা হয় জেনারেল প্রুফ, যেটা আমি সেই জেনারেল প্রুফটা করব। আর বাকি যে আরো দুটো প্রুফ, সেই দুটো প্রুফের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এটার মধ্যে কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমি যা জেনারেল প্রুফটাকে করার চেষ্টা করি। দেখো, পিভি পিভি টাইপের ওয়ার্ক নিয়ে যখন আমরা আগের দিন আলোচনা করছিলাম, তখন এরকম একটা ছবি আঁকছিলাম যে একটা কন্টেনার নিয়েছো তুমি, এই যে কন্টেনারের মধ্যে তুমি একটা পিস্টন আছে, পিস্টন আছে, এবার এখানে গ্যাস আছে,
এই গ্যাসের যে ভেতরের দিকে প্রেশারটা সেটাকে তুমি পি ইন্টারনালও বলতে পারো, অথবা তুমি এটাকে যে সিম্পলি পি বলতে পারো, যেটা নিচ থেকে উপরের দিকে কাজ করছে, আর উপর থেকে নিচের দিকে একটা কাজ প্রেশার কাজ করছে, এটা হচ্ছে পি এক্সটার্নাল। আচ্ছা, এবারে এক্সপানশন হলে কি হতে হবে না, এক্সটার্নাল প্রেশার ইন্টারনাল প্রেশার থেকে কম হতে হবে। তার মানে এটা ইম্পর্টেন্ট যে ফর এক্সপানশন পি এক্সটার্নালটা লেস দ্যান পি ইন্টারনাল। আচ্ছা, এবার রিভার্সেবল প্রসেস যখন কনসিডার করছে কিরকম ভাবা হয়েছিল, যে অ্যাজিভ যেন এর উপরে তুমি অনেক বালি রেখেছো, ঠিক আছে? এর উপরে তুমি অনেক বালি রাখি, তাহলে একটা একটা করে বালির দানা তুমি সরাচ্ছ, একটা একটা করে বালির দানা সরাচ্ছ, তাহলে একটা বালির দানা সরালে মানে প্রথমে দেখ একদম শুরুতে কি হচ্ছে, সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, অর্থাৎ এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান আছে একদম স্টার্টিং এ, ঠিক আছে? এবার তারপরে আমি উপর থেকে একটা বালি সরিয়ে নিলাম, তার মানে এক্সটার্নাল প্রেসারটা হাও বা স্মল একটুখানি কমে গেল। যখনই কমে যাবে তখন গ্যাসটা এক্সপান্ড করবে, গ্যাসটা এক্সপান্ড করলে আবার ইন্টারনাল প্রেসারটা কমবে, তাহলে একটা সিচুয়েশন আসবে যখন আবার ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসারের সমান হয়ে যাবে, তখন আবার সে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আসবে। আবার একটা বালির দানা সরালাম, তখন আবার হচ্ছে তোমার এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার আবার সমান, মানে এক্সপানশন হলো, ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসার সমান হলো, আবার একটা বালির দানা সরালাম। এইরকম ভাবে ইনফাইনাইট টাইম এবং ইনফাইনাইট স্টেপসে তুমি একটা ফাইনাইট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে ফর এক্সপানশন যদি পি এক্সটার্নালটা লেস দ্যান পি ইন্টারনাল, এরা না এত কিন্তু ঝামেলা করে। তো ফর এক্সপানশন পি এক্সটার্নালটা লেস দ্যান পি ইন্টারনাল, এবার আমি এটাকে এইভাবে লিখছি, আমি বললাম যে লেট পি এক্সটার্নালটা তুমি জাস্ট পি ইন্টারনাল থেকে কম কিছু একটা বলে তুমি এটাকে মাইনাস ধরো একটা একটা জাস্ট সিম্পলি ডিপি বা কিছু একটা তুমি লিখলে, এটা ডিপি মানে খুব অল্প পরিমাণ কম, মানে পি এক্সটার্নালটা হচ্ছে পি ইন্টারনাল মাইনাস ডিপি। কারণ এটা রিভার্সেবল প্রসেস, তো প্রত্যেকটা স্টেপে একটা একটা করে বালির দানা কেউ সরাচ্ছ, তাহলে এক্সটার্নাল প্রেসারটা যে ইন্টারনাল প্রেসারের থেকে কম হচ্ছে এবং সেটা খুব সামান্যই কম হবে, সেই জন্য আমি এটা পি ইন্টারনাল মাইনাস ডিপি এইরকম ভাবে লিখছি। আচ্ছা, এবারে পিভি টাইপ ওয়ার্ক is given as d cup w মানে আচ্ছা for a small volume change dv, pv type work is given as d cup w equal to minus p external into dv, এটা হয় তো, এটাকে তুমি লিখতে পারো মাইনাস পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি, এইটা মানে পি এক্সটার্নালটা পি ইন্টারনাল মাইনাস ডিপি বসিয়ে দিলাম এইটা। আচ্ছা, এবারে এই এক্সপানশনের জন্য ওয়ার্কটা যদি নেগেটিভ হয়, তাহলে আমি যখন এই যে কম্পেয়ার করছি না ফর এক্সপানশন ওয়ার্ক ইন রিভার্সেবল প্রসেস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, এখানে অবশ্যই কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাহলে ওয়ার্কটা এক্সপানশন ওয়ার্ক তো ইটসেলফ নেগেটিভ, যে নেগেটিভ সাইনটাকে কনসিডার করো তাহলে আবার উল্টো হয়ে যাবে। এখানে কিন্তু সবসময় ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, বা এক্সপানশনের জন্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তাহলে জাস্ট আমি এটা লিখে দিচ্ছি যে ফর expansion work is negative and hence we consider the magnitude of work only, magnitude of work only, তার মানে d cut w যে ম্যাগনিটিউডটা এইটা, তাহলে কত হবে দেখো, এই মাইনাস সাইডে তাহলে বাদ চলে যাবে যখন ম্যাগনিটিউড তুমি করবে, পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি, তাহলে এটা কি হলো দেখো, পি ইন্টারনাল ডিভি মাইনাস টিপি ডিপি, আচ্ছা এইটাই লিখছি, এটা গুণ করতে হবে না, এটা ধরো লেখা থাকবে পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিবি। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশনটাকে দেখো, তুমি তো স্টার্টিং এ তো ইন্টারনাল প্রেসারটা তোমার পি ইন্টারনাল বা পি ছিল, তাহলে এবারে কথা হচ্ছে যে কোন একটা গিভেন ইন্টারনাল প্রেসারের জন্য এই ওয়ার্কটা কখন ম্যাক্সিমাম হবে। দেখো, এই ডিপিটা যখন কম হবে তখন সাডেনলি ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে, তাহলে পরে
given volume change and internal pressure, work will be maximum, certainly magnitude of work will be maximum when dp is minimum, তাই না? এখানে পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু ডিভি আছে, তাহলে গিভেন ভলিউম চেঞ্জের জন্য আর গিভেন ইন্টারনাল প্রেসারের জন্য এই ওয়ার্কটা ম্যাক্সিমাম কখন হবে, যখন ডিপিটা মিনিমাম। আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস দেখো, এই পার্টিকুলার কেসে কিন্তু ডিপিটা সার্টেনলি কোনোভাবে নেগেটিভ হতে পারবে না, কারণ আমি তো বলছি এক্সটার্নাল প্রেসারটা ইন্টারনাল প্রেসারের থেকে কম। আর এক্সটার্নাল প্রেসারটা যখন পি ইন্টারনাল মাইনাস ডিপি লিখছি, তাহলে সার্টেনলি হচ্ছে ডিপিটা একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এবার কথা হচ্ছে যে এই এক্সপ্রেশন থেকে পরিষ্কার বুঝতে পারছো কোটা গিভেন ইন্টারনাল প্রেসার এবং গিভেন ভলিউম চেঞ্জের জন্য এই ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে যখন ডিপিটা মিনিমাম। আর এবার ডিপি তো আর কখনো নেগেটিভ হতে পারছে না, তার ডিপি মিনিমাম মানে কত, এটা ইমপ্লাই করবে তোমার ডিপিটা অ্যাকচুয়ালি টেন্স টু জিরো। আচ্ছা, ডিপি যদি টেন্স টু জিরো হয় তখন কি হবে, তখন দেখো পি এক্সটার্নালটা মোরাললেস ইকুয়াল টু পি ইন্টারনাল হয়ে যাবে। এই যে এখানে ডিপিটি যদি টেন্স টু জিরো হয়, পি এক্সটার্নালটা মোরাললেস পি ইন্টারনাল হয়ে যাবে, দ্যাট ইজ সিস্টেম is in mechanical equilibrium with the surrounding throughout the process that is reversible process। মানে যখন এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসারের ডিফারেন্সটা নেগলিজিবলি স্মল হবে, তখন প্রত্যেকটা মুহূর্তে ইন্টারনাল প্রেসার এক্সটার্নাল প্রেসার সমান হয়ে যাচ্ছে, মানে সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রুআউট দ্য প্রসেস। আর রিভার্সেবল প্রসেসের ডেফিনেশনই সেই ছিল, দেখবে সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রুআউট দ্য প্রসেস, যখন সেটাই বেসিক্যালি রিভার্সেবল প্রসেস। তো সেটাকে বলা হচ্ছে যে যখন তোমার এই ওয়ার্কটা ম্যাক্সিমাম হতে হবে, ডিপিটা মিনিমাম হতে হবে, অর্থাৎ ডিপিটা টেন্স টু জিরো হতে হবে। হ্যাঁ, তাহলে ডিপিটা যদি টেন্স টু জিরো হয়, তাহলে এক্সটার্নাল প্রেসার ইন্টারনাল প্রেসার সমান হয়ে যাবে, দ্যাট ইজ সিস্টেম ইজ মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রুআউট দ্য প্রসেস, দ্যাট ইজ দ্য প্রসেস ইজ রিভার্সেবল ওয়ার্ক। তাই তো? তোমার দেখো তাহলে ওয়ার্কটা ম্যাক্সিমাম কখন হলো, যখন তোমার রিভার্সিবল প্রসেস হলো। তার মানে সেখান থেকে কি বোঝা গেল, তাহলে ক্লিয়ারলি for expansion work is maximum when it is a reversible process। তাকে এটা বোঝাতে পেরেছি? এটা কি পরিষ্কার তোমার? এই যেটা বললাম, এটা কি কারো কিছু অসুবিধা আছে বুঝতে? না স্যার। প্রত্যেকে এটা বুঝতে পেরেছো? দেখো দেখো, এইটা একটা সিম্পল, মানে একদম মানে খুব সহজ করে ব্যাপারটাকে বোঝানো হলো, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এই এই যে পার্টিকুলার অ্যাপ্রোচ আমি দেখালাম যে রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, সেটা দেখানোর জন্য কিন্তু কোথাও আমাকে আইডিয়াল গ্যাস ধরে নিতে হয়নি বা আইসোথার্মাল প্রসেস এসব কিন্তু কিছু ধরে নিতে হয়নি। তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু জেনারেল এক্সপ্রেশন, এটা জাস্ট পিভি টাইপ ওয়ার্কটা জাস্ট কনসিডার করা হচ্ছে এখানে, এইটুকুই জাস্ট। কিন্তু এটা আইডিয়াল গ্যাসের জন্য যে লজিকে তুমি এটাকে দেখাতে পারছো, ভ্যান ডল গ্যাসের জন্য একই রকম ভাবে দেখাতে পারছো, কারণ কোথাও এখানে আইডিয়াল গ্যাসের কোনো ইনফরমেশন ব্যবহার করা হয়নি। বা এটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যেমন করে দেখাতে পারো, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে তেমন করে দেখাতে পারো, মানে অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল প্রসেস তার কোনো ইনফরমেশন এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, তার মানে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা কিন্তু জেনারেল অ্যাপ্রোচ। ঠিক আছে, এবারে ম্যাক্সিমাম বই যেটা পাবে তুমি, সেখানে দেখবে যে আরো অনেক কমপ্লিকেটেড ওয়েতে ব্যাপারগুলো বলা আছে, কিন্তু কমপ্লিকেটেড ওয়েতে ব্যাপারগুলো বলার অ্যাকচুয়ালি দরকার নেই। হ্যাঁ, তুমি যেভাবে করছো এইটুকুই যথেষ্ট। আচ্ছা, এবারে দেখো, এক মিনিট,
আমি এই একই জিনিসটাকে ব্যবহার করব। আমি কিন্তু কতগুলো জিনিস আমি ইচ্ছা করে একটুখানি মুছে রাখছি। এক মিনিট দাঁড়া একটুখানি। নতুন করে লিখলেই ভালো হতো। ওখান থেকে তারপর যেখানে যা লাগবে আমি তারপরে চেঞ্জ করবো এখন। আচ্ছা দেখ, আচ্ছা এই যে যে রকম করে তুমি এই পার্টিকুলার প্রবলেমটাকে করলে ঠিক একই রকমের একটা প্রবলেম তোমার পরীক্ষা আসতে পারে, যে সো দ্যাট ফর কম্প্রেশন work in reversible process is the minimum work. আমি জাস্ট ওই একই রকমের লেখালেখিগুলো হবে বলে আমি জাস্ট কপি পেস্ট করলাম। আর এখানে আবার এই যেটা মানে একবারে সেভ হয়ে যাচ্ছে, এখানে আবার এই মানে পাওয়ার পয়েন্টে এই ধরনের একটু অসুবিধা হয় আমার, ওই জন্য ওখান থেকে ওখানে মুছে নিতে হলো। তাহলে দেখো এবার নেক্সট প্রবলেমটা দেখো, বলা হচ্ছে সো দ্যাট ফর কম্প্রেশন ওয়ার্ক ইন রিভার্সিবল প্রসেস ইজ দ্য মিনিমাম ওয়ার্ক। সেটাকে দেখানোর জন্য তোমাকে কি করতে হচ্ছে না, প্রথমে হচ্ছে ফর কম্প্রেশন, আগে যেটা এক্সপানশন চেকা ছিল সেটা হচ্ছে ফর কম্প্রেশন কি হবে, এক্সটার্নাল প্রেশারটা গ্রেটার দ্যান ইন্টারনাল প্রেশার হতে হবে। কম্প্রেশন হতে গেলে কি বাইরে থেকে যে প্রেশারটা অ্যাপ্লাইড হচ্ছে উপর থেকে নিচের দিকে সেটা বেশি হতে হবে দ্যান দ্য ইন্টারনাল প্রেশার। তখন তোমাকে এক্সটার্নাল প্রেশারটাকে লিখতে হবে ইন্টারনাল প্রেশারের সঙ্গে প্লাস কিছু একটা, যেখানে প্লাস ডিপি, যেখানে ডিপিটা গ্রেটার দ্যান 0। আর এবারে ফর এ স্মল ভলিউম চেঞ্জ ডিভি, পিভি টাইপ ওয়ার্ক ইজ গিভেন অ্যাজ জি কাট ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। তাহলে পি এক্সটার্নাল জায়গায় পি ইন্টারনাল প্লাস তুমি ডিপিটাকে বসিয়ে দিলে এটা। আচ্ছা এবারে দেখো এইটাকে লিখলাম কি করে, তুমি পি ইন্টারনাল প্লাস ডিপি এইটাকে মাইনাস ডিবি করে দিলে কেন, এইটা কেন করলে এটা, এবারে তুমি এই যে মানে যেহেতু ফর কম্প্রেশন ডিভিটাকে তো লেস দ্যান 0, তাহলে দেন মাইনাস ডিবি করে দিলাম, সেটা অ্যাকচুয়ালি তোমার গ্রেটার দ্যান 0 হয়ে গেল। মানে আমি এইখানে যে মাইনাস সাইনটা ছিল সেই মাইনাস সাইনটা ডিভির মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আর কম্প্রেশন হলে তো ভলিউমটা কমে যায়, তখন ডিবিটা লেস দ্যান 0, এখানে মাইনাস ডিবিটা গ্রেটার দ্যান 0, অ্যান্ড হেন্স ডি কাট ডব্লিউটা কিন্তু তোমার গ্রেটার দ্যান 0 হয়ে যায়, যেটা পজিটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য তুমি এখানে এই ডি কাট ডব্লিউটাকেই লিখছো, যেটা বেসিক্যালি পি ইন্টারনাল মাইনাস ডিপি, এখানে ডিভির জায়গায় শুধু তোমাকে বসাতে হচ্ছে কি, এক মিনিট, এক সেকেন্ড একটুখানি, হ্যাঁ এইটাকে জাস্ট তুমি মাইনাস ডিবি ফর্মে লিখে রাখো। তার ডি কাট ডব্লিউটা সেটা পি ইন্টারনাল মাইনাস ডিপি, এখানে মাইনাস ডিবি করে রেখেছো, এটা যেটা ছিল আর কি। স্যার পি ইন্টারনাল প্লাস হ্যাঁ পি ইন্টারনাল এটা হচ্ছে প্লাস এটা। তো দেখো তাহলে কি হলো, আগের সঙ্গে এখানে প্রথম তফাৎ যেটা করলাম সেটা হচ্ছে যে এক্সপানশন ওয়ার্কটা ইসের নেগেটিভ ছিল বলে আমি ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলেছিলাম। এখানে কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলার কিছু দরকার নেই, কারণ কম্প্রেশনের ক্ষেত্রে বা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি হয় সেটা পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এবার আমি এটাকে পজিটিভ কিভাবে করলাম, যে ওয়ার্কের ডেফিনেশনে তো প্রথমে একটা মাইনাস সাইন ছিল, তো সেই মাইনাস সাইনটাকে ম্যানেজ করা হচ্ছে এইরকম ভাবে, সেটা হচ্ছে যে এই মাইনাসটাকে আমি ডিবির মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার কম্প্রেশনের ক্ষেত্রে ডিবি যেহেতু নেগেটিভ, মাইনাস ডিবি পজিটিভ হচ্ছে, তাহলে পি ইন্টারনাল প্লাস ডিবি ইস্টেল পজিটিভ, মাইনাস ডিবি পজিটিভ, সেটা টোটাল ওয়ার্কটা হচ্ছে তোমার পজিটিভ হয়ে যায়। আর এবারে দেখো যে ফর এ গিভেন ভলিউম চেঞ্জ অ্যান্ড ইন্টারনাল প্রেশার, একই ভলিউম চেঞ্জ ইন্টারনাল প্রেশারের জন্য এখন এই ওয়ার্কটা কখন তোমার ম্যাক্সিমামের বদলে মিনিমাম হবে, এইটা উইল বি মিনিমাম। আচ্ছা মিনিমাম কখন, না যখন তোমার ডিপিটা হচ্ছে মিনিমাম,
কারণ এখানে তো মাইনাস ডিপিতে পজিটিভ সাইন আছে, তাহলে এই ডিডব্লিউটা কখন মিনিমাম হবে? যখন ডিপিতে সবচেয়ে ছোট। আর ডিপিতে কোনোভাবে নেগেটিভ হতে পারে না, তাহলে সেই আবার ডিপি টেন্স টু জিরো হতে হবে। তার মানে ডিপি যখনই টেন্স টু জিরো হয়ে যাবে, পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল হয়ে যাবে, দ্যাট ইজ সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস হয়ে যাবে, দ্যাট ইজ প্রসেসটা রিভার্সেবল হয়ে যাবে। সেখানে ক্লিয়ারলি ফর কম্প্রেশন work is minimum when it is a reversible process. দেখো এটা তুমি ফাইনাল কনক্লুশনে পৌঁছে গেলে। তো বুঝতে পারলে যেমন করে এক্সপানশনটাকে করা করে ঠিক একই রকম ভাবে কম্প্রেশনটা করা করে, সামান্য যে চেঞ্জগুলো সেগুলো আমি দেখো কপি করে সেই মতো করে চেঞ্জ করে তোমাকে দেখিয়ে দিলাম। এটা এইরকম, আর এটা একটু আন্ডারলাইন করে রাখি, কারণ এটা পরে লেখা হচ্ছে তো পরপর করে। দেখো তো এইটা যেটা করেছি কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই দুটো পার্টিকুলার প্রবলেম করা হলে দুটো পার্টিকুলার প্রবলেম বুঝতে কারো কিছু অসুবিধা হয়েছে? ঠিক আছে তো। দেখো যেটা মজা হচ্ছে যে পরীক্ষায় যদি পড়ে না তুমি এইগুলোই লিখবে। তার কারণটা হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে দেখো তোমাকে তো বলে দিচ্ছে না কোথাও, মানে মানে এই যখন এই পার্টিকুলার প্রবলেমগুলো পড়ে তোমাকে একটা আইডিয়াল গ্যাসের জন্য দেখাও বা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে দেখাও, এসব তো বলে দিচ্ছে না। তাহলে যদি বলে না দেয়, সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে এইরকম ভাবে পুরোটাকে দেখা। আর এবারে এইগুলোর কিছু অল্টারনেটিভ ভার্সন আছে, মানে অল্টারনেটিভলি এগুলোকে দেখানোর জায়গা আছে। তাহলে আমি সেকেন্ড যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ সেটাকে দেখছি। অল্টারনেটিভ অ্যাপ্রোচ একটা তোমাকে দেখাচ্ছি। ধরো তুমি এই পার্টিকুলার কেসে আইডিয়াল গ্যাস আর আইসোথার্মাল প্রসেস, এই দুটো রেস্ট্রিকশন আমাকে দিতে হবে। আইডিয়াল গ্যাস এবং আইসোথার্মাল প্রসেস এরকম একটা রেস্ট্রিকশন তোমাকে দিয়ে কিন্তু দেখাতে হবে। যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা যদি তোমাকে বলে দেয় যে সো দ্যাট ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড ইন আইসোথার্মাল প্রসেস, এই যে জিনিসটা ব্যাখ্যা করতে বলছে তোমাকে ব্যাখ্যা করতে বললো আর কি, যে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এক্সপানশন ওয়ার্কটা ম্যাক্সিমাম আর কম্প্রেশন ওয়ার্কটা মিনিমাম, এটা যদি দেখাতে বলে তাহলে কিন্তু তুমি এই অল্টারনেটিভ অ্যাপ্রোচগুলো ব্যবহার করতে পারবে। আর এটা কিভাবে তুমি দেখাচ্ছি, এটা কিভাবে দেখাচ্ছি তুমি দেখো। আচ্ছা ধরো তুমি এরকম একটা ব্যাপারটা ভাবলে যে সিঙ্গেল স্টেপে এক্সপানশন হচ্ছে, সিঙ্গেল স্টেপ প্রসেস। তুমি কি করেছিলে না, P1 V1 ধরো, সেইখান থেকে তুমি P2 গেলে, P2 V2 গেলে এটা সিঙ্গেল স্টেপে, ঠিক আছে। তাহলে তা যদি যাও তাহলে কি হচ্ছে, তার জন্য কিন্তু তুমি ওয়ার্কটাকে দেখাও। একটা স্টেপে ওয়ার্কটাকে যখন তুমি দেখাচ্ছ, ওয়ার্ক ইন আইসোথার্মাল এক্সপানশন, অবশ্যই সেটা আইডিয়াল গ্যাসের জন্য সেটা কত হয়, মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1 হয়। আর এটা যদি তুমি ম্যাগনিটিউড নাও, ওয়ার্ক ইন আইসোথার্মাল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, এক্সপানশন ওয়ার্ক যেহেতু নেগেটিভ, তুমি তার ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলো, ম্যাগনিটিউড হয়ে যায় P2 ইন্টু V2 মাইনাস V1, এই তো। আচ্ছা গ্রাফিক্যালি জিনিসটা কেমন, দেখো এদিকে তুমি প্রেসার প্লট করো ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম প্লট করো। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আমি একটা আইসোথার্ম ইচ্ছা করে এঁকে রাখলাম, বুঝতে সুবিধা হবে। তাহলে এই পার্টিকুলার পয়েন্টটার প্রেসারটা হচ্ছে P1, ভলিউমটা হচ্ছে V1। এই পার্টিকুলার পয়েন্টের প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2। তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার P1 এর ভ্যালু, এইটা হচ্ছে V1 এর ভ্যালু, এইটা হচ্ছে V2 এর ভ্যালু,
এটা হচ্ছে তোমার পি টুর ভ্যালু, তাই তো? আচ্ছা, এবারে এই যে ওয়ার্কটা দেখো পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান মানে কোনটা? এই যে পি টু, এই এতখানি পি টু আর ভি টু মাইনাস ভি ওয়ান মানে এইটুকু জায়গা জাস্ট এই এই এইটুকু জায়গা, এইটুকু জায়গা ওয়ার্কটা কোনটা দেখো? এইটা। তাহলে এইটাকে গ্রাফিক্যালি তুমি এই ওয়ার্কটা দিয়ে বোঝালে, ঠিক আছে? তাহলে সিঙ্গেল স্টেপ প্রসেস যখন হচ্ছে, সিঙ্গেল স্টেপে যখন এক্সপানশনটা তুমি করছো, হ্যাঁ, তখন তুমি দেখতে পাবে এই এতখানি অ্যামাউন্টের ওয়ার্ক হচ্ছে। আচ্ছা, এবার এই একই এক্সপানশনটাকে করব টু স্টেপ প্রসেস। আচ্ছা, টু স্টেপ প্রসেসে তুমি ভি ওয়ান থেকে স্টার্ট করলে, স্টেপ ওয়ানে তুমি লেটসে পি প্রাইম ভি প্রাইমে গেলে, তারপর আর একটা স্টেপ করো, স্টেপ টুতে তুমি বেসিক্যালি পি টু ভি টুতে গেলে। তার মানে ইনিশিয়ালি ভি ওয়ান থেকে পি টুতেই যাচ্ছি, এখন কোনো একটা ইন্টারমিডিয়েট স্টেপসের থ্রু দিয়ে যাচ্ছি। তাহলে প্রথম স্টেপটার জন্য যে ওয়ার্কটা, তার কিন্তু ম্যাগনিটিউডটা একবার লিখে নাও, ম্যাগনিটিউডটা একবার লিখে নিচ্ছি। এটা কথা হবে ভি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। সবসময় কি হয়, মানে ওয়ার্কটা হচ্ছে মাইনাস ফাইনাল প্রেশার ইন্টু ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তাহলে এই স্টেপটার জন্য ফাইনাল প্রেশারটা পি প্রাইম, ফাইনাল ভলিউমটা ভি প্রাইম, ইনিশিয়াল ভলিউমটা ভি ওয়ান। তার মানে ওয়ার্কটা হয়ে গেল পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। আচ্ছা, এইটার জন্য ওয়ার্কটার ম্যাগনিটিউডটা কত হচ্ছে না, পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম। এটা এই দুটো, তাহলে নেটওয়ার্ক যেটা, তুমি যদি নেটওয়ার্কটাকে ক্যালকুলেট করো আইসোথার্মাল এক্সপানশনের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস, তার যে ওয়ার্কটা হলো, এখন তার ম্যাগনিটিউডটা যদি তুমি করো W1 প্লাস W2, এই দুটো যোগফল, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে কি হচ্ছে দেখো। যখন দুটো স্টেপে তুমি করছো, প্রথমটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। তাহলে এখানে একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি প্রাইম, এইটা। যাতে করে হচ্ছে তোমার এইটা হয়ে গেল পি প্রাইমের ভ্যালু, আর এইটা হয়ে গেল, এটা হয়ে গেল ভি প্রাইমের ভ্যালু। এটা পি প্রাইমের ভ্যালু, এটা হচ্ছে ভি প্রাইমের ভ্যালু। এবারে খেয়াল করো যে প্রথম স্টেপে যে ওয়ার্কটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান, তাহলে এইটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান, মানে হচ্ছে এতটা, এতটা। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম, এতখানি পি টু ভি টু মাইনাস ভি প্রাইম মানে হচ্ছে তোমার এতটা। এইটা খেয়াল করে দেখো, এখন যে ওয়ার্কটা হলো, যে ওয়ার্কটা হচ্ছে এইটা প্লাস এটা যখন করছো, করে ওভারঅল জিনিসটা কেমন হচ্ছে না, আমি লাল কালি থেকে এটা দেখাচ্ছি, সেই পুরো পরিমাণটা। আচ্ছা, তাহলে এই মানে ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে বা গ্রাফিক্যালি যখন তুমি আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেসের জন্য বা আইসোথার্মাল এক্সপানশনের জন্য দেখছো, এটা আমি এক্সপানশনের জন্য দেখছি। আইসোথার্মাল প্রসেস মানে এখানে পরিষ্কার আমি যেটা আলোচনা করি পুরোটা হচ্ছে এক্সপানশনের জন্য। হ্যাঁ, তাহলে এবারে দেখো, যখন আইডিয়াল গ্যাস আইসোথার্মাল এক্সপানশন তুমি কনসিডার করছো, একই মানে একটা পার্টিকুলার ইনিশিয়াল স্টেট থেকে একটা পার্টিকুলার ফাইনাল স্টেটে যাচ্ছ তুমি, এবারে সেটা একটা স্টেপে যেতে পারো অথবা দুটো স্টেপে যেতে পারছো। তুমি দেখতে পাচ্ছ কি, যে একটা স্টেপের বদলে দুটো স্টেপে গেলে ওয়ার্কের পরিমাণটা বাড়লো না কমলো? ওয়ার্কের পরিমাণটা সার্টেনলি বাড়লো, তাই তো? কি বাড়লো তো নাকি? হ্যাঁ স্যার। তা দেখো, তাহলে যেটা আমি বুঝতে পারলাম যে উইথ ইনক্রিজিং স্টেপস ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস, ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস। তাহলে এভাবে ধরো, তাহলে স্টেপসের সংখ্যা তুমি যত বাড়াবে ম্যাগনিটিউড ওয়ার্কটা তত বাড়বে, বেড়ে 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 এক সময় কি হবে, এই যে পোর্শনগুলো এখনো ফাঁকা পড়ে আছে, এই পুরো পোর্শনটা কভার হয়ে যাবে। উইথ ইনক্রিজিং স্টেপ ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ইনক্রিজেস। তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট ফর এক্সপানশন net work will be maximum
when number of steps tends to infinity, তাহলে নাম্বার অফ স্টেপস বাড়লে যদি ওয়ার্কটা বাড়ে, তাহলে দুটোর বদলে 3টে স্টেপ হলে ওয়ার্ক আরো বাড়বে, 4টে হলে আরো বাড়বে, 5টা হলে আরো বাড়বে। তাহলে তাহলে এই ওয়ার্কটা ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম তখন হবে যখন নাম্বার অফ স্টেপস টেন্ডস টু ইনফিনিটি। আর নাম্বার অফ স্টেপস টেন্ডস টু ইনফিনিটি মানে কি? দিস ইজ এ রিভার্সেবল প্রসেস, দিস ইমপ্লাইজ এ রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস। তাহলে দেখো সে আবার কনক্লুড করা হলো যে ফর আইডিয়াল গ্যাস and in isothermal expansion work in reversible process is the maximum। দেখো তাহলে দেখতে পেলে, এবারে এই ছবিটাকে এঁকেছো দেখো না, তুমি তো ছবি দিয়ে যা বোঝানোর চেষ্টা করছো, তাহলে ছবিটা তো একটা পার্টিকুলার গ্যাসের জন্যই ছবিটা আঁকা হচ্ছে। ভ্যান্ডাল গ্যাসের জন্য কি আমি এরকম করে এত ফ্ল্যাট ছবি এঁকে পরিষ্কার বলে দিতে পারবো? বা ধরো যে কোনো যে গ্যাসের করসপন্ডিং ছবি কেমন হয়, পিবি আয়তন কেমন হয় আমি জানিই না, তার ক্ষেত্রে আমি এগুলো বলতে পারছি না। তার মানে আমি এখানে স্ট্রিক্টলি দেখো আইডিয়াল গ্যাসের জন্য পিবি আইসোথার্ম যেমন দেখতে সেই মতো করে দেখিয়েছি, এবং আইসোথার্মাল প্রসেস যেটা তার জন্য দেখিয়েছি। যেন আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস, তারপরে নয় বাকিটা এক্সপানশন। তাহলে ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড ইন আইসোথার্মাল এক্সপানশন রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে দেখছি চার্জারটা কাজ করছে না, ফোন বন্ধ হয়ে যাবে না, একটা গেছে। 1 মিনিট একটুখানি দাঁড়াতে, চার্জারটাকে কানেক্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এটা দেখো, তাহলে দেখবে এইটা হয়তো দেখে মনে হবে যা একটা বেশ ভালো কিছু করলাম টরলাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা অ্যাকচুয়ালি তুমি কিন্তু ভালো কিছু করলে না। হ্যাঁ, এটা মাথায় রাখবে। হ্যাঁ, মানে ভালো কিছু করলে না মানে এটা এটা যখন করলে আগের থেকে এটা কিন্তু খারাপ। আগের থেকে খারাপ মানে হচ্ছে দেখো তুমি তো আগেরটা তো জেনারেলি করেছিলে, কোনো এখানে আইডিয়াল কাজ বলতে হয়নি, আইসোথার্মাল প্রসেস বলতে হয়নি, এখানে কিন্তু আইডিয়াল কাজ আইসোথার্মাল প্রসেস সব বলে তোমাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এটা নতুন করে লিখে ফেললে মনে হচ্ছে ভালো, মুখটা এত সময় লাগছে কেন এরকম করে?
কি বাদ যাবে, আর হচ্ছে এক্সপানশন ওয়ার্ডগুলো বাদ যাবে, এক্সপানশনটা বাদ যাবে, ম্যাগনিটিউড বাদ যাবে, এগুলো হলো মানে এ করে দিলেই হতো, নতুন করে দিলেই হতো। অল্প জিনিস আমি রাখতে পারছি। এক মিনিট। আচ্ছা দেখো, আচ্ছা এবারে দেখো এই যেটা করলে তুমি এখানে, এটা এটা তো তুমি এক্সপানশনের জন্য করলে, এই যে আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস এখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এক্সপানশনের জন্য, এটা করছে আর তুমি এক্সপানশন করছো। আচ্ছা এবার আমি নেক্সট যেটা করছি এখানে, আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস কিন্তু আমি কম্প্রেশন কনসিডার করছি। তাহলে দেখো একদম একই রকমের গল্পটা চলবে। প্রথমে সিঙ্গেল স্টেপ প্রসেস যদি হয়, ওয়ার্ক আইসোথার্মাল আইডিয়াল গ্যাস আইসোথার্মাল, এখন তোমার কম্প্রেশন, সে ওয়ার্কটা কত হয় বলো তো? দেখো এমনিতে কি লিখতে হয় না, তোমার মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তো সেটাকে তুমি লিখে দিলে পি টু ইন্টু, মানে দেখো এমনি সবসময় কি হয় ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, সেখানে মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান করেছো। কিন্তু এইটাকে তুমি লিখে দাও জাস্ট এই একটা এই লাইনের মধ্যে, এটাকে পি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু করে দাও। কেন? কারণ দেখো এইটা তুমি অ্যাকচুয়ালি পজিটিভ করতে চাইছো, হ্যাঁ, আর এইখানে যেটা করতে চাইছো এখানে ভি টুটা কিন্তু লেস দ্যান ভি ওয়ান, কারণ এক্সপানশন যখন করা হচ্ছে ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউম থেকে কমে যাবে, তাহলে ভি টুটা লেস দ্যান ভি ওয়ান হয়ে যাবে। ভি টুটা লেস দ্যান ভি ওয়ান হয়ে যাবে বলে আমি মাইনাস সাইনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে পি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু করে দিচ্ছি। তাহলে পি টু ভি ওয়ান মাইনাস ভি টু, দেখো এখন জিনিসটা তোমার পজিটিভ এটা। আর এবার দুটো স্টেপে যখন করছো তাহলে একই রকম করে এখানে তোমার ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। এক সেকেন্ড, এখানে আর তোমার ম্যাগনিটিউড ভেবে লাভ নাই, এটা তোমার এমনি ওয়ার্ক তুমি নেবে কারণ ইটসেলফ জিনিসটা পজিটিভ। দেখো এবারে যখন দুটো স্টেপে করছো ঠিক একই লজিকে আমি এখানে, মানে এখানে কেমন করে লিখেছি দেখো, আমি যেভাবে লিখেছি এটা পি টু, এখানে ইনিশিয়াল ভলিউম মাইনাস ফাইনাল ভলিউম হয়ে গেছে, মানে যদিও ওয়ার্কের যে জেনারেল ডেফিনেশন সেখানে মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, কিন্তু আমি মাইনাসটাকে ঢুকিয়ে দিয়ে ভি ইনিশিয়াল মাইনাস ভি ফাইনাল করে দিচ্ছি, কারণটা হচ্ছে ভি টুটা লেস দ্যান ভি ওয়ান বলে। তাহলে ঠিক ওই লজিকে এই পি ওয়ান ভি ওয়ান থেকে যখন পি প্রাইম ভি প্রাইম হচ্ছে তখন যে ওয়ার্কটা তুমি ক্যালকুলেট করবে সেটা কি হবে না, ফাইনাল প্রেসারটা হচ্ছে তোমার পি প্রাইম ইন্টু ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান মাইনাস ফাইনাল ভলিউম ভি প্রাইম, এটা হলো। আর সেকেন্ড স্টেপটা যেখানে পি প্রাইম ভি প্রাইম থেকে পি টু ভি টু হচ্ছে, তখন ওয়ার্কটা কতটা হচ্ছে না, ওয়ার্কটা হচ্ছে তোমার পি টু ইন্টু ভি প্রাইম মাইনাস ভি টু। তাহলে এখানে যখন দুটো স্টেপে ওয়ার্ক ইন আইসোথার্মাল কম্প্রেশন ফর দ্য আইডিয়াল গ্যাস, এইটার জাস্ট তুমি প্রাইমটা কত তুমি দেখো, এই দুটো যোগফল হয়ে যাচ্ছে ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু। আচ্ছা এবার গ্রাফিক্যালি জিনিসটা কি হচ্ছে খেয়াল কর, আমি তো পুরো জিনিসটা গ্রাফিক্যালি দেখাতে চাইছি। এবার সব প্রায় একই রকমের, শুধু এখন যেহেতু কম্প্রেশন হচ্ছে তখন এই যে তুমি ছবিটা এঁকেছিলে এখানে এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট যেখানে প্রেসারটা পি ওয়ান ভলিউমটা ভি ওয়ান, এইটা হচ্ছে তোমার ফাইনাল স্টেট ধরো পি টু ভি টু, আর কম্প্রেশন হচ্ছে মানে বেসিক্যালি এদিক থেকে আমি এখন এদিকে যাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে তোমার পি টু, এটা ভি টু, এইটা হচ্ছে তোমার পি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান, এই তো।
আচ্ছা, এবারে প্রথম স্টেপে যখন একটা স্টেপে হচ্ছে ওয়ার্কটা কত হচ্ছে পি2 ইন্টু ভি1 মাইনাস ভি2, তাহলে খেয়াল করে দেখো এইটা ভি1 এটা ভি2, তাহলে ভি1 মাইনাস ভি2 এই লেন্থটা, আর পি2 মানে এই পুরো লেন্থটা, তো তার মানে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে তোমার এই যে পুরো জায়গাটা, এই যে এইটা হচ্ছে তোমার পি2 আর এটা ভি1 মাইনাস ভি2, তার মানে এই যে পুরো জায়গাটা, এই যে পুরো জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রথম স্টেপে ওয়ার্কটা রিপ্রেজেন্ট করছে। এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপে ওয়ার্কটা রিপ্রেজেন্ট করছে। এই যে ওয়ার্কটা একটা স্টেপে, এই ওয়ার্কটার ম্যাগনিটিউডটা কিন্তু এই পুরোটা, একটা স্টেপে ওয়ার্ক হলো এইটা। আচ্ছা, এবারে যখন তুমি দুটো স্টেপ কনসিডার করছো, তুমি কি করেছো অ্যাকচুয়ালি একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট তুমি কনসিডার করছো, যেখানে ইন্টারমিডিয়েট পয়েন্টের প্রেসারটা হচ্ছে পি প্রাইম আর ভলিউমটা হচ্ছে ভি প্রাইম। প্রেসারটা পি প্রাইম হলে এইটা হয়ে যাচ্ছে পি প্রাইম, আর ভলিউমটা ভি প্রাইম হলে এইটা হয়ে যাচ্ছে তোমার ভি প্রাইম। আচ্ছা দেখো, প্রথম স্টেপে ওয়ার্কটা হচ্ছে পি প্রাইম ইন্টু ভি ওয়ান মাইনাস ভি প্রাইম, পি প্রাইম ইন্টু ভি ওয়ান মাইনাস ভি প্রাইম মানে তোমার এইখান থেকে শুরু করে এই 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 হচ্ছে ওয়ার্কটা, এটা। আর সেকেন্ড স্টেপে ওয়ার্কটা কত হচ্ছে পি2 ইন্টু ভি প্রাইম মাইনাস ভি2, পি2 মানে এই পুরোটা, আর ভি প্রাইম মাইনাস ভি2 মানে একদম এই পুরো এই জায়গাটা, এই এই এইটা, এইটা। তাহলে নেটওয়ার্কটা এখানে কতটা হলো না একদম তোমার এইটা। এবার খেয়াল করে দেখো, একটা স্টেপে করলে ওয়ার্কটা পেয়েছিল এই পুরোটা, এখন দুটো স্টেপে করলে ওয়ার্কটা কি হলো দেখো, কালো থেকে লাল পরিমাণটা কিন্তু কমে গেল। তার মানে এখানে কাছে উইথ ইনক্রিজিং স্টেপস, নাম্বার অফ স্টেপস যখন তুমি বাড়াচ্ছ, ইনক্রিজিং স্টেপ মানে ইনক্রিজিং নাম্বার অফ স্টেপস বলা উচিত ছিল, উইথ ইনক্রিজিং নাম্বার অফ স্টেপস, আগেরটার ক্ষেত্রে এভাবে লিখে দেওয়া উচিত, ইনক্রিজ ইন স্টেপস নয়, উইথ ইনক্রিজিং নাম্বার অফ স্টেপস, নাম্বার অফ স্টেপস, উইথ ইনক্রিজিং নাম্বার অফ স্টেপস। এটা হচ্ছে তোমার এক মিনিট, দাঁড়াচ্ছি, ভালো করে লিখি। হ্যাঁ, উইথ ইনক্রিজিং নাম্বার অফ স্টেপস কি হচ্ছে, ওয়ার্কটা এখন তোমার ডিক্রিজ করছে। একটা স্টেপে কতটা ওয়ার্ক করে, দুটো স্টেপে ওয়ার্কটা ডিক্রিজ করে গেল। ইট ইজ ক্লিয়ার দ্যাট ফর কম্প্রেশন, মানে এক্সপানশন নয়, ফর কম্প্রেশন net work will be মিনিমাম, স্টেপ বাড়লে তো ওয়ার্কটা কমছে, তাহলে কম্প্রেশনের জন্য ওয়ার্কটা মিনিমাম কখন হবে, যখন হোয়েন নাম্বার অফ স্টেপস চেঞ্জ টু ইনফিনিটি, দিস ইমপ্লাইজ ইট ইজ এ রিভার্সেবল প্রসেস। সেখানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি কনক্লুশনটা, ফর আইডিয়াল গ্যাস অ্যান্ড ইন আইসোথার্মাল কম্প্রেশন work in reversible process is the minimum, work in reversible process is the minimum. মিনিমাম। দেখো বুঝতে পারলে, তাহলে এক্সপানশনের জন্য এবং কম্প্রেসর কারণে দুটোর জন্য আমি দেখিয়েছিলাম একদম একই রকম করে, মানে একটা পারলে তুমি আর একটা পারবে। এবার আমি জাস্ট একটাকে করে দিয়ে আর একটাকে তোমাকে বাড়িতে করে দিতে বলতাম, কিন্তু তা না করে এই প্রথম দিকে যেহেতু আমি জাস্ট সিম্পলি কপি পেস্ট করে রেসপেক্টিভ কোন কোন জায়গায় চেঞ্জগুলো হচ্ছে সেই চেঞ্জগুলো প্রপারলি ইনকর্পোরেট করে দেখিয়ে দিচ্ছি। মানে এটা অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি তো একটাই প্রবলেম, কখনো এক্সপানশনের জন্য কখনো কম্প্রেশনের জন্য, কিন্তু ঠিক কোন কোন জায়গায় কিরকম ভাবে চেঞ্জটা হচ্ছে তার সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, সেটা আমরা এখানে বলে দিলাম। তাহলে দেখো, এই যে সেকেন্ড যে অ্যাপ্রোচটা বা অল্টারনেটিভ অ্যাপ্রোচটা, সেই অল্টারনেটিভ অ্যাপ্রোচটা আমি তোমাদের দেখালাম।
ঠিক আছে? Yes, sir. দেখো আর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে যেখানে একটুখানি অঙ্ক কষতে হয়, সেইটা নিয়ে লোকে মানে সেটা আরো খারাপ অ্যাপ্রোচ। সেই খারাপ অ্যাপ্রোচটা এখন আমি বলে তোমাদেরকে পাজল করে দিতে চাইছি না, ঠিক আছে? এটা যেমন আমি সেকেন্ড অ্যাপ্রোচটা বললাম, যে থার্ড অ্যাপ্রোচটা আমরা পরের দিনে ডাউট ক্লিয়ারেন্স হিসেবে করবো আর কি, কারণ সেটা আরো খারাপ অ্যাপ্রোচ। কারণ সেখানে হচ্ছে তোমার মানে এই যে রিভার্সিবল মানে একদম যে আইসোথার্মাল আইডিয়াল গ্যাস আইসোথার্মাল এক্সপানশন বা কম্প্রেশনের জন্য ওয়ার্কের যে এক্সপ্রেশন গুলো আছে, কখনো সেটা ধরো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে লগ দিয়ে, আর ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে নর্মাল। এবারে এখানে রিভার্সিবল ওয়ার্ক এবং ইরিভার্সিবল ওয়ার্কের জাস্ট ডিফারেন্সটাকে করেছে, ডিফারেন্সটা করে দেখাচ্ছে জিনিসটা পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে তার মতো করে আর কি। সেখানে যেটা হচ্ছে লগের একটা এক্সপানশন করতে হচ্ছে, লগের তো অ্যাকচুয়ালি এক্সপানশন করে একটা ইনফাইনাইট সিরিজ, এখানে সার্টেন টার্মসের পরে গল্পটাকে জাস্ট ছেঁটে দেওয়া হচ্ছে। তার জন্য তোমার এই স্টেপ সাইজটা হচ্ছে অনেক অনেক ছোট হতে হবে, একবারে এক ধাক্কায় অনেকখানি এক্সপানশন করা যাবে না, এই টাইপের কিছু রেস্ট্রিকশন থাকবে। তাহলে অত রেস্ট্রিক্টেড প্রুফ আমি বেসিক্যালি এখানে বেশি ব্যবহার করতে চাইছি না, কিন্তু ওটাকে আমি এখানে ইন্টেনশনালি লিখলাম না, কারণ পরীক্ষা যদি পড়ে তোমাকে এইরকম করে পড়বে, আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস তোমার উল্লেখ করে দেবে অথবা করে দেবে না। যদি করে দেয় তাহলে দুটো অ্যাপ্রোচের যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারবে, আর যদি করে না দেয় তাহলে কিন্তু তোমাকে আগেরটাই ব্যবহার করতে হবে, এই সেকেন্ড অ্যাপ্রোচটা কিন্তু ব্যবহার করা যাবে না, এটা তুমি মাথায় রাখবে। তাহলে কোশ্চেনটা খেয়াল রাখবে যে কোশ্চেনটা কেমন করে দিয়েছে। যদি আমি ধরো এরকম কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, ধরো কোশ্চেনটা যদি এরকম থাকতো, এক মিনিট, ধরো কোশ্চেনটা এরকম রইল, তোমাকে দেখাতে বলে যে শো দ্যাট ফর ideal gas and in isothermal process, so that for ideal gas and in isothermal process work reversible work is the maximum work. So that for ideal gas and in isothermal process reversible work is the maximum work. এই কোশ্চেন যদি পারে তার উত্তর তুমি এটা কিন্তু লিখতে পারো। এবার এই কোশ্চেনটার উত্তর আগেরটা লিখলেও কিন্তু চলবে, আগেরটা তো জেনারেলি সত্যি, আইডিয়াল গ্যাস বা আইসোথার্মাল প্রসেস বললো কি না বললো তাতে কিছু এসে গেল না, সেখানে আগের উত্তরটা তোমার সবসময় সত্যি। কিন্তু যদি তোমাকে এই আইডিয়াল গ্যাস আইসোথার্মাল প্রসেস উল্লেখ না করে দেয় তাহলে সেকেন্ড উত্তরটা কিন্তু তুমি লিখতে পারবে না। এখানে ঠিক একই রকম করে কম্প্রেশনের জন্য এইরকম ভাবে তুমি লিখবে যে সো দ্যাট ফর ideal gas and in isothermal process the reversible work is the minimum work. Work is the ঠিক আছে, আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবার। আচ্ছা, এবার একটা বেশ মজার ব্যাপার দেখো, ধরো আমি একটা 2 স্টেপ সাইক্লিক প্রসেস কনসিডার করছি, তাহলে একটা 2 স্টেপস সাইক্লিক প্রসেস আমি কনসিডার করছি, 2 স্টেপ সাইক্লিক প্রসেস আমি কনসিডার করছি। আচ্ছা, একটা হচ্ছে তোমার ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস, আর একটা এখানে হচ্ছে তোমার রিভার্সিবল সাইক্লিক প্রসেস। মাল্টিপল স্টেপসে করলে গল্প আলাদা, আমি দুটো স্টেপে করছি, মানে বেসিক্যালি ধরো এরকম ব্যাপারটা ভাবো
তুমি ইনিশিয়ালি P1 V1 এ ছিলে, হ্যাঁ? আচ্ছা আমি ইচ্ছা করে এটা সরি P1 V1 এ ছিলে, পরে এখান থেকে তুমি গেলে P2 V2 তে, এইরকম করে লিখলে বাজে দেখতে হবে। গোল করে দেখেন, আমার ইনিশিয়াল স্টেটটা প্রেসারটা P1, ভলিউমটা V1, ফাইনাল যে স্টেটটা প্রেসারটা P2, ভলিউমটা V2, এই দিক থেকে এদিকে গেল কি করে না আইসোথার্মাল ইররিভার্সিবল এক্সপানশন করে, আর এখান থেকে এখানে তুমি ফিরে আসছো কি করে আইসোথার্মাল ইররিভার্সিবল কম্প্রেশন করে। আইসোথার্মাল ইররিভার্সিবল এক্সপানশন করে এখান থেকে এখানে গেলে, এখান থেকে ফিরলে। আচ্ছা এবারে এইটার জন্য যদি ওয়ার্কটা, প্রথম স্টেপটার জন্য ওয়ার্কটা যদি W1 বলো, এই স্টেপের জন্য ওয়ার্ক যদি W2 বলো, তাহলে W1টা কত হবে? -P2 ইন্টু V2 মাইনাস V1 এটা। আর ব্যাকওয়ার্ড প্রসেসের ওয়ার্কটা কত হবে? W2 ইকুয়াল টু -P1 ইন্টু V1 মাইনাস V2। মানে তুমি যদি ফরওয়ার্ড প্রসেসটা কনসিডার করো, ফাইনাল প্রেসারটা P2, ফাইনাল ভলিউম V2, ইনিশিয়াল ভলিউম V1, সেখানে ওয়ার্কটা হয়ে গেল -P2 ইন্টু V2 মাইনাস V1, কারণ ইরিভার্সিবল প্রসেস তুমি কনসিডার করছো। আর যখন তুমি ফিরে আসছো তখন ফাইনাল প্রেসারটা P1, ফাইনাল ভলিউমটা V1, ইনিশিয়াল ভলিউমটা V2, সেখানে ওয়ার্কটা হয়ে গেল -P1 ইন্টু V1 মাইনাস V2। তাহলে এই পুরো সাইক্লিক প্রসেসটা যদি তুমি ওয়ার্কটা যদি ক্যালকুলেট করো, একটা ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস, সেটা কি হবে? ফরওয়ার্ড প্রসেসের ওয়ার্ক প্লাস ব্যাকওয়ার্ড প্রসেসের ওয়ার্ক। সেটা দেখো কত হচ্ছে, -P2 ইন্টু V2 মাইনাস V1 মাইনাস P1 ইন্টু V1 মাইনাস V2। তো দেখো এটা হয়ে যাচ্ছে কত, এটা যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে P1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, P1 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, এইটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, আমি তুমি জাস্ট সিম্পলি আমাকে বলো যে এই পুরো প্রসেসটা তো আইসোথার্মালি করেছি, এবং এই P1 V1 থেকে যদি P2 V2 তে যাই, তাহলে V2টা গ্রেটার দ্যান V1, এটা তাই তো? আমি এক্সপানশন বলেছি, তো এক্সপানশন বললে V2টা গ্রেটার দ্যান V1। আচ্ছা এবারে P1 V1 সমান তো P2 V2, যদি আইডিয়াল গ্যাস আন্ডার আইসোথার্মাল ইরিভার্সিবল প্রসেস তুমি করো, মানে আইডিয়াল গ্যাস মানে আইসোথার্মাল প্রসেস যদি করো, তাহলে তোমার ভলিউমটা যদি তোমার বেড়ে যায়, সাডেনলি প্রেসারটা কি হবে? কমে যাবে, অর্থাৎ তখন P1টা গ্রেটার দ্যান P2 হবে। এটা এটা কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। যদি আমি আইডিয়াল গ্যাস কনসিডার করি, এটা সবটাই কনসিডার করছি ফর আইডিয়াল গ্যাস, হ্যাঁ, সাইক্লিক প্রসেস, এটা আমি জাস্ট ফর আইডিয়াল গ্যাস নিচ্ছি। আইডিয়াল গ্যাস না হলে তোমার এরপরে যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে পার্টিকুলারলি আমি যে ওয়ার্কটাকে লিখবো, সেটা আইডিয়াল গ্যাসের এক্সপ্রেশন ব্যবহার করবো হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে P1 V1 থেকে P2 V2 গেলে যদি এক্সপানশনটা হচ্ছে, ভলিউমটা বাড়ছে, মানে প্রেসারটা কমছে, তার মানে P2টা লেস দ্যান P1 আর V2টা গ্রেটার দ্যান V1। তাহলে এবার এখানে খেয়াল করে দেখো, P1 মাইনাস P2 সেটাও পজিটিভ, V2 মাইনাস V1 সেটাও পজিটিভ, তোমার ওভারঅল জিনিসটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0 হয়ে গেল। তার মানে কি হলো দেখো, ইরিভার্সিবল সাইক্লিক প্রসেস যদি তুমি করো, একটা পার্টিকুলার ইনিশিয়াল স্টেট থেকে এক জায়গায় গেলে আবার সেই জায়গায় ফিরে এলে, তখন তার নেট ওয়ার্কটা গ্রেটার দ্যান 0 হচ্ছে। আবার এই দিকে দেখো খেয়াল করে, এই দিকে যদি ঠিক একই রকম ভাবে ইনিশিয়ালি প্রেসারটা P1, ভলিউমটা V1, ফাইনালি প্রেসারটা P2, ভলিউমটা V2, তুমি গেলে হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করে, ফিরলে হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন করে। এই স্টেপে ওয়ার্কটা ধরো W1, এই স্টেপে ওয়ার্কটা W2, তাহলে এখানে W1টা কত হবে? -nRT ln V2 বাই V1, ধরে নিচ্ছি টেম্পারেচারটা হচ্ছে T আছে। আর W2 কি হবে তাহলে? -nRT, একই টেম্পারেচার, ln ফাইনাল ভলিউম এখন V1, ইনিশিয়াল ভলিউম V2, সেটা হচ্ছে এইটা। এবারে তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ওয়ার্কটা যখন ক্যালকুলেট করছে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, W1 প্লাস W2, তাহলে প্রথমটা যদি -nRT ln V2 বাই V1 হয়, এটা হচ্ছে -nRT ln V1 বাই V2, এটা হয়ে যাচ্ছে
nRT ln v2 বাই v1, এইটা মাইনাস থেকে প্লাস করে দাও, nRT ln v1 বাই v2টাকে v2 বাই v1 করে দাও। এটা করে দিলে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে কি হয়ে গেল, জিনিসটা তোমার জিরো বেরিয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো যে যদি রিভার্সেবল টু স্টেপ রিভার্সেবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটা জিরো হয়, কিন্তু যদি তুমি ইরিভার্সেবল সাইক্লিক প্রসেস টু স্টেপস করো তাহলে কিন্তু সেটা গ্রেটার দ্যান জিরো হয়। এইখান থেকে তুমি অ্যাকচুয়ালি রিভার্সেবল এবং ইরিভার্সেবল প্রসেসের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স যেমন দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে আর একটা জিনিসও বুঝতে পারছো যে কেন কোন একটা পার্টিকুলার প্রসেসকে রিভার্সেবল বা কোন একটা পার্টিকুলার প্রসেসকে ইরিভার্সেবল বলা হচ্ছে। এরকম প্রথম থেকে খুব কনফিউশন হয়, তার মানে কি ইরিভার্সেবল প্রসেস মানে কি তুমি কি আগের জায়গায় ফিরতে পারবে না, রিভার্সেবল প্রসেস মানে কি আগের জায়গায় ফেরা যায়? উত্তর হচ্ছে কেন ইরিভার্সেবল প্রসেসও আগের জায়গায় ফেরা যায়, কিন্তু আগের জায়গায় ফিরতে গেলে তোমাকে কষ্ট করতে হয়, কষ্ট করতে হয় মানে কিছু ইনভেস্ট করতে হয়। এবার দেখো না, নেটওয়ার্কটা গ্রেটার দ্যান জিরো হলো মানে কি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে তোমার লাভ হচ্ছে। তোমার হঠাৎ করে ইচ্ছে হলো তুমি হচ্ছে শিয়ালদা থেকে হাওড়া স্টেশনে গেলে, তারপর তোমার মনে হলো না ভাল লাগছে না, আবার হাওড়া স্টেশন থেকে শিয়ালদাতে তুমি ফিরে আসো, যেহেতু বাস্তবটা তোমার নন আইডিয়াল বা টোটাল প্রসেসটা ইরিভার্সেবল, সেই জন্য তোমার ধরে মাঝপথে কিছু টাকা খরচ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে যে তুমি ধরো একটা ধরো ভুল ট্রেনে উঠে পড়েছো, জাস্ট সিম্পলি এরকম বলছি, ধরো তুমি শ্যামবাজার থেকে তোমার দমদমের দিকে যাওয়ার কথা বা দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার কথা মেট্রোতে, তুমি তার বদলে হচ্ছে এদিকে টালিগঞ্জের দিকে মেট্রো তুমি উঠে পড়েছো, তাই তো? চারিদিকে মেট্রো উঠে তুমি ধরো উপরে উঠে পড়লে, উপরে উঠে পড়ার পরে তোমার মনে হলে বাবা আমার তো ভুল হয়ে গেছে, আমাকে তো দমদমে ফিরতে হবে, তা তুমি গেলে যখন তখনও তোমাকে টিকিট কাটতে হবে, যখন ফিরছো তখনও তোমাকে টিকিট কাটতে হচ্ছে। তার মানে এটা হচ্ছে যে তুমি ইরিভার্সিবলি যদি একটা জায়গায় গিয়ে আবার সেই জায়গাতে ফিরে আসো, মানে কোনো একটা আমি এখান থেকে একটা জায়গায় গেলাম আবার কিন্তু এই জায়গায় ফিরে আসি, মাঝে কিন্তু কিছু আমার খরচ হয়ে যাবে। রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে দেখো দেখি তোমার কিছু খরচ হচ্ছে। তাহলে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে উইদাউট ডুইং সাম ওয়ার্ক বা উইদাউট এনি ইনভেস্টমেন্ট আর কি তুমি আগের জায়গায় ফিরে আসতে পারছো। ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাকে আগের জায়গায় ফিরে আসতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে বেশ কিছু ইনভেস্ট করে ফেলতে হবে। বুঝতে পারছো? তাহলে নামটা কেন রিভার্সেবল কেন ইরিভার্সেবল সেটাও কিন্তু এই জায়গা থেকে তুমি বুঝতে পারছো। ঠিক আছে, বোঝাতে পারলাম? কি জায়গাটা বুঝতে পেরে কতটা পারোনি? হ্যাঁ স্যার। দেখো না, আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো, দেখো আমরা আগের দিনে যে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কটাকে ক্যালকুলেট করছিলাম, সেখানে তো আমি বেসিক্যালি আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা বলেছি, অন্য গ্যাসের তো কথাবার্তা বলা হয়নি, তাই তো? এবারে আমি জাস্ট একটা ভ্যান ডার ওয়াল গ্যাস নিচ্ছি, তার ক্ষেত্রে আমি ওয়ার্কটাকে ক্যালকুলেট করব ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস। সেটা এক্সপানশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস কেমন করে বের করতে আমি জাস্ট দেখতে চাইছি। দেখো এখানে বাই ডেফিনেশন কোন একটা ইনফাইনাইটেসিমাল ভলিউম চেঞ্জের জন্য ডিকার ডব্লিউটাকে তুমি জাস্ট সবসময় মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি এরকম ভাবে লিখতে পারবে। আচ্ছা, এবারে এইটাই যখন তোমার রিভার্সেবল প্রসেস হয়ে গেল, তখন এটা হয়ে গেল মাইনাস পি ইন্টু ডিভি। তার কারণটা হচ্ছে যে ফর রিভার্সেবল প্রসেস সিস্টেম is in mechanical equilibrium with the surrounding throughout the process. System is in mechanical equilibrium with the surrounding throughout the process. সেই জন্য তোমার এক্সটার্নাল প্রেশারটা ইন্টারনাল প্রেশারের সঙ্গে সমান হবে, আমি সেটা পি দিয়ে গাছ লিখছি। তাহলে এমনিতে ডেফিনেশন মাইনাস পি এক্সটার্নাল দিবি, কিন্তু পি এক্সটার্নালটাকে যখন তুমি পি লিখছো বা পি ইন্টারনাল লিখছো, তার মানে তোমাকে কিন্তু তখনই বুঝে নিতে হচ্ছে যে তুমি রিভার্সিবল প্রসেস নিয়ে কথাবার্তা বলছো। তো ভালো।
আচ্ছা, এবারে দেখো এই যে মানে তুমি যখন নেটওয়ার্কটাকে ক্যালকুলেট করবে কোনো একটা ভলিউম চেঞ্জ V1 থেকে V2 এর জন্য, তাহলে টোটাল ওয়ার্ক যেটা ডব্লিউ লেখো তুমি, অবশ্যই রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে এটা কি হতে হবে না মাইনাস ইন্টিগ্রেট করতে হবে পিডিভি, যেখানে ভলিউমটা V1 থেকে V2 যাচ্ছে। আচ্ছা, এবারে ইকুয়েশন অফ স্টেটটাকে চলে এলো। তাহলে দেখো ফর ভ্যান ডার ওয়াল গ্যাস পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এখানে পিটা পেয়ে গেল কত, এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এরকম হচ্ছে। এখানে পি এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে মাইনাস ইন্টিগ্রাল V1 থেকে V2, পি এর জায়গায় হচ্ছে এনআরটি বাই ভি মাইনাস এন বি মাইনাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। এটা দেখো এখন চলে এলো হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাসের গল্পটা, মানে ওয়ার্কটা যখন তুমি ক্যালকুলেট করে রিভার্সেবল প্রসেস, কিন্তু তোমার এখন ভ্যান ডার ওয়াল গ্যাসটা হবে, স্টেপ বাই স্টেপ তুমি ভাববে। আচ্ছা, এবারে দেখো তুমি যখন ইন্টিগ্রেটটা করছো, প্রথমের পার্টটা এনআরটিকে বাইরে বের করে নিয়ে এলএন V2 মাইনাস এনবি বাই V1 মাইনাস এনবি হয়ে গেল, এই পার্টটা ইন্টিগ্রেট করলে। এবারে এনআরটিকে বাইরে তুমি বের করে দিচ্ছ, মানে তুমি বেসিক্যালি এখন আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস কনসিডার করছো ভিডব্লিউডি, তবেই তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে পারছো। এবং শুধু তাই না, ফর ক্লোজ সিস্টেম, ও ক্লোজ সিস্টেম এই ইনফরমেশনটা ঢুকে গেল, কারণ কি নাম্বার অফ মোডসটাকে তুমি ইন্টিগ্রেশনের বাইরে বের করছো, অর্থাৎ নাম্বার অফ মোডসটা কনস্ট্যান্ট হিসেবে তুমি ধরে নিচ্ছ এইটা। আর এই পার্টটা করলে কত দাঁড়াবে, দেখো মাইনাস মাইনাস প্লাস হলো, এবারে এন স্কোয়ার এটা হলো, এবারে এর আবার যদি তুমি এ করো মানে 1/v স্কোয়ারের যদি দেখো এমনি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, কিন্তু 1/v স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে একটা -1/v হবে, তো এখানে মাইনাসটাকে তুমি দিয়ে দাও, 1/v যদি হয়ে গেছে 1/v2 মাইনাস 1/v1 হবে। এটা তাহলে এইটা হলো হচ্ছে আই মানে আইকোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য ওয়ার্ক, যখন গ্যাসটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়াল গ্যাস। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি জানো, তাহলে এইখান থেকে তোমাকে আমি কিন্তু দুটো হোমওয়ার্ক দিয়ে তুমি করতে পারবে। বললাম যে ফাইন দ্য এক্সপ্রেশন অফ isothermal reversible work isothermal reversible work for a gas obeying the equation of state এক নম্বর P ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এইটা একটা। আর দু নম্বর হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি। এই দুটোর জন্য তোমাকে আমি বাড়িতে কষতে দিচ্ছি। দেখো তুমি আইডিয়াল গ্যাসের জন্য আগের দিন করেছো, ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য আগের দিন এখন করলে, এবারে বাকি যে দুটো ইকুয়েশন অফ স্টেট এখানে আমি কনসিডার করলাম, সেটা আইডিয়াল গ্যাসের থেকে কঠিন, কিন্তু ভ্যান ডার ওয়াল গ্যাসের থেকে সহজ। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো তুমি শুরুটা করো ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট থেকে, মানে তোমাকে আমি কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি। তুমি ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার কিন্তু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটা তো ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এইখান থেকে তুমি তিনটে ক্যাটাগরিতে চলে আসতে পারো। আচ্ছা, তার সাথে এক মিনিট, আচ্ছা এইটা যেমন ইকুয়েশন অফ স্টেটটা হলো, তার সঙ্গে সঙ্গে আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্কের এক্সপ্রেশন যেটা মাইনাস এনআরটি এলএন V2 minus NB by V1 minus NB minus N square A 1 by V2 minus 1 by V1,
এই তো এটা হচ্ছে তোমার, দেখো এই ওয়ার্কের এক্সপ্রেশনটা, এইটা হচ্ছে তোমার যে রেজাল্টটা আমি একটু আগে পেলাম, সেই রেজাল্টটাকে আমি ধরো এই পার্টিকুলার জায়গাতে লিখে রাখবো। আচ্ছা, এবার এইখান থেকে তুমি দেখো, তুমি তিনটে জায়গায় এসে পৌঁছাতে পারো। ধরো প্রথমটা হলে কত না, এটা ইকুয়াল টু জিরো, বিটা ধরো নট ইকুয়াল টু জিরো, মানে এই যে ভ্যান ডল গাছের ইকুয়েশন অফ স্টেট এটা জিরো কিন্তু বিটা নট ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে? আর ইকুয়েশন অফ স্টেটটা দাঁড়িয়ে যাবে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। ইকুয়েশন অফ স্টেটটা থাকে এর জায়গায় জিরো, বি যদি নন জিরো হয়ে গেল তাহলে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি হয়ে গেল। এবং এর জন্য যদি ওয়ার্কটাকে ক্যালকুলেট করে নাও, ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস কি হবে, যে এক্সপ্রেশনটা পেয়েছো সেখানে তুমি এর জায়গায় জিরো, বি এর জায়গায় নন জিরো বসাও, তাহলে সেটা কি বেরোচ্ছে, মাইনাস এন আর টি এল এন ভি টু মাইনাস এন বি বাই ভি ওয়ান মাইনাস এন বি, এটা দাঁড়াবে। ঠিক আছে, এই রেজাল্টটা তুমি পেলে। আচ্ছা, এবার অন্য যে এক্সট্রিমটা সেটা ধরে নাও এটা নট ইকুয়াল টু জিরো বাট বি ইকুয়াল টু জিরো। এটা যখন করছো তাহলে ইকুয়েশন অফ স্টেটটা কি দাঁড়াচ্ছে, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এন আর টি দাঁড়াচ্ছে, কারণ এখানে ভি মাইনাস এন বি থেকে জাস্ট বিটা বাদ চলে গেছে। এটা ওয়ার্কের এক্সপ্রেশনটা কি হবে, ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে জাস্ট মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান হলো, কারণ তোমার বি কন্টেনিং টার্মটা বাদ চলে গেছে, এবং তার সঙ্গে এটাও থেকে যাবে মাইনাস এন স্কোয়ার এ ইন্টু ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান। এইটা হলো তোমার আর একটা এক্সট্রিম, যে দুটো রেজাল্ট তোমাকে আমি অ্যাকচুয়ালি বের করতে দিয়েছি। আচ্ছা, এবারে মোস্ট সিম্পল কেস যেটা, যেখানে এটাও জিরো আর বিটাও জিরো, এবি যখন দুজনেই জিরো হয়ে যাবে তাহলে সেটা জাস্ট আইডিয়াল কেসের ইকুয়েশন অফ স্টেট হয়ে গেল পি ভি ইকুয়াল টু এন আর টি। আর তখন যে ওয়ার্ক ইন আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, যেখানে তোমার এ বি দুটোকেই তুমি জাস্ট নিচ্ছ। দেখো তাহলে এখানে এই যে মানে চারটে গ্যাস, এই চারটে গ্যাসের জন্য টোটাল রেজাল্টটা এখানে সামারাইজ করে দেওয়া হয়েছে। আইডিয়াল গ্যাসের জন্য এক্সপ্রেসিভলি করে দেখিয়ে দেওয়া হয়েছে, ভ্যান ডল গ্যাসের জন্য এক্সপ্রেসিভলি করিয়ে দেখে দেওয়া হয়েছে, আর বাকি দুটোর ক্ষেত্রে রেজাল্ট আমি লিখে দিলাম, কিন্তু তোমরা এটা এই ডেরিভেশনটা নিজে নিজে করবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট একটা পার্টিকুলার প্রবলেম আমরা করব। সেটা হচ্ছে যে দেখো, তুমি ইরিভার্সিবল প্রসেস করছো দুটো স্টেপসে, মানে একটা ইরিভার্সিবল প্রসেস করছো তুমি দুটো স্টেপসে, মানে এরকম একটা আমি প্রবলেমটা এরকম ভাবে ঠিক করছি। ধরো তুমি এন মোল আইডিয়াল গ্যাস নিয়েছো, এন মোল আইডিয়াল গ্যাস, তুমি শুরুতে ছিলে পি ওয়ান ভি ওয়ানে, তুমি প্রথম স্টেপে আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করে ভি প্রাইম ভি প্রাইমে গেলে, সেকেন্ড বার স্টেপ টুতে আবার আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করে ফাইনালি পি টু ভি টুতে গেলে। এটা আচ্ছা, এবারে দেখো এই প্রথম স্টেপটার জন্য তুমি যখন ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো, আচ্ছা প্রত্যেক ক্ষেত্রে এটা আইসোথার্মাল প্রসেস মানে টেম্পারেচারটা ফিক্সড রেখে দেওয়া হয়েছে, তাহলে এই স্টেপটার জন্য তুমি যখন ওয়ার্কটাকে ক্যালকুলেট করছো সেটা কত হচ্ছে, মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান। এই স্টেপটার জন্য ওয়ার্কটা যখন ক্যালকুলেট করছো সেটা মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম, এই তো। আচ্ছা, এবারে টোটাল ওয়ার্কটা তাহলে কত হচ্ছে, টোটাল ওয়ার্কটা দুটো স্টেপের জন্য ডব্লিউটা হচ্ছে তোমার ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু, ডব্লিউ ওয়ানটা মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি ওয়ান, এটা হচ্ছে মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম, এইটা। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এই ওয়ার্কের তুমি এটা এই সবটা কিন্তু এক্সপানশন, ওয়ার্কটা নেগেটিভ হবে বলে তুমি ওয়ার্কের ম্যাগনিটিউড দিয়ে কথাবার্তা বলো। ম্যাগনিটিউড নিলে এখানে মাইনাস বাদ, এখানে মাইনাস বাদ,
পি প্রাইম ইন্টু পি প্রাইম মাইনাস ভি ওয়ান হলো প্লাস ভি টু ইন্টু ভি টু মাইনাস ভি প্রাইম হলো এটা। আচ্ছা আমি এবার করছি, দেখো এটা আইডিয়াল গ্যাস যেহেতু, তাহলে ভি প্রাইমের জায়গায় এনআরটি বাই পি প্রাইম বসিয়ে দিচ্ছি, ভি ওয়ানের জায়গায় এনআরটি বাই পি ওয়ান বসিয়ে দিচ্ছি, প্লাস পি টু ইন্টু ভি টুর জায়গায় এনআরটি বাই পি টু বসিয়ে দিচ্ছি, মাইনাস এনআরটি বাই পি প্রাইম বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এনআরটি এনআরটি সব জায়গা থেকে আছে বলে তুমি এনআরটিকে একটু বাইরে বের করে দাও। পি প্রাইম বাই পি প্রাইম হচ্ছে ওয়ান মাইনাস পি প্রাইম বাই পি ওয়ান হলো এইটা, প্লাস এখানে ওয়ান মাইনাস পি টু বাই পি প্রাইম হলো। তাহলে হলো কত, এনআরটি তোমার এখানে একটা এক আর এক একটা দুই থাকছে, তোমার টু মাইনাস পি প্রাইম বাই পি ওয়ান মাইনাস পি টু বাই পি প্রাইম। দেখো এইটা হচ্ছে দুটো স্টেপে তোমার ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা বেরোলো এখন পর্যন্ত। আচ্ছা এবারে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে এই ইন্টারমিডিয়েট প্রেশারটার উপরে তো তোমার ওয়ার্কটা নির্ভর করছে। মানে শুরুতে পি ওয়ান ভি ওয়ান, ফাইনালি পি টু ভি টু আমি ফিক্স করলাম, এবারে ইন্টারমিডিয়েট প্রেশারটা আমি কি নিচ্ছি তার উপরে কিন্তু নেট ওয়ার্কটা নির্ভর করছে। তাহলে আমি দেখতে চাই যে কোন ইন্টারমিডিয়েট প্রেশারের জন্য সেই ওয়ার্কটা ম্যাক্সিমাম হয়। তাহলে আমাকে যেটা করতে হচ্ছে যে টু ফাইন্ড দ্য value of P prime for which work is maximum, মানে দুটো স্টেপেই করবো কিন্তু ইন্টারমিডিয়েট প্রেসারটা আমি কি নেব তার উপরে কিন্তু ওয়ার্কটা বেশি কম নির্ভর করবে, সেটা আমি দেখতে চাইছি। তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি প্রাইম ফর হুইচ ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম তুমি কি করবে না ডি ডব্লিউ বাই ডি পি প্রাইমটাকে করবে, মানে পি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভটাকে করবে। দেখো এখানে এনআরটি যেমন আছে রয়ে গেল, দেখো দুইটা তো বাদ চলে যাবে, এটা একটা মাইনাস ওয়ান বাই পি ওয়ান হবে, কারণ এটা পি প্রাইম বাই পি ওয়ান আছে, তাহলে পি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ মাইনাস ওয়ান ওভার পি ওয়ান হলো, মাইনাসের মাঝে প্লাস হলো পি টু বাই পি প্রাইম প্লাস স্কোয়ার হলো, দিস শুড বি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে কি দাঁড়াচ্ছে, এনআরটি বাদ চলে গেল, পি প্রাইমটা হয়ে গেল কত রুট ওভার অফ পি ওয়ান পি টু। তাহলে মাইনাসটা আমি নেবো না কারণ প্রেশারটা কোনোভাবে নেগেটিভ হতে পারে না। তাহলে ওয়ান বাই পি ওয়ান ইকুয়াল টু পি টু বাই পি প্রাইম স্কোয়ার হয়ে গেল, তো পি প্রাইম স্কোয়ারটা পি ওয়ান পি টু হয়ে গেল, পি প্রাইমটা রুট ওভার অফ পি ওয়ান পি টু হলো। তার মানে একটা ইন্টারমিডিয়েট প্রেশার পি প্রাইম যদি রুট ওভার অফ পি ওয়ান পি টু হয় তখনই তুমি জাস্ট ম্যাক্সিমাম ওয়ার্কটা পাচ্ছ এটা। আচ্ছা এইটা কেউ ভাবতে পারে যে যদি কেউ ডি টু ডব্লিউ বাই ডি পি প্রাইম স্কোয়ারটা একটুখানি করে নেয়, আসলে আমি তো ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে তো আমি এক্সট্রিমাম ভ্যালু পেলাম, সেটা ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে, সেখানে এবারে এটাকে তো ম্যাক্সিমাম বোঝার জন্য যদি সেকেন্ড ডেরিভেটিভটাকে করো তাহলে এনআরটি যেমন আছে রইলো রইলো, এই পার্টটা জিরো দিয়ে দিল আর এই পার্টটা হয়ে গেল কত মাইনাস টু পি টু বাই পি প্রাইম তার কিউব, এইটা এটা দেখো তোমার লেস দ্যান জিরো। হ্যাঁ এখানে পি প্রাইমের ভ্যালু এগুলো তো পি ওয়ান পি টু এরকম তো পজিটিভ, তাহলে জিনিসটা লেস দ্যান জিরো হচ্ছে, মানে ওটা ম্যাক্সিমাম করসপন্ড করছে, তুমি পরিষ্কার বুঝতে পারছো। তার মানে অ্যাট পি প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ পি ওয়ান পি টু ওয়ার্ক উইল বি ম্যাক্সিমাম। তাহলে দুটো স্টেপে তুমি একটা আইসোথার্মাল ইররিভার্সিবল এক্সপানশন করছো, ইন্টারমিডিয়েট প্রেশারটা যদি জিওমেট্রিক মিন অফ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল প্রেশার হয় তখন তুমি ওয়ার্কটা ম্যাক্সিমাম পাচ্ছ, এবং সেই ম্যাক্সিমাম ওয়ার্কের ম্যাগনিটিউডটা কি হবে, এই যে ম্যাক্সিমাম ওয়ার্ক যেটা তার ম্যাগনিটিউডে যদি তুমি কনসিডার করো, সেটা এনআরটি যেমন আছে আমি রাখলাম, এখানে টু আছে মাইনাস এখানে পি প্রাইমের জায়গায় তুমি রুট ওভার অফ পি ওয়ান পি টু বসিয়ে দাও, রুট ওভার অফ পি ওয়ান পি টু বাই এখানে পি ওয়ান আছে মাইনাস এখানে পি টু বাই আবার রুট ওভার অফ এখানে পি ওয়ান পি টু বসিয়ে দাও, এটা তাহলে কি দাঁড়াচ্ছে এনআরটি টু মাইনাস এটাও দেখো রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান, এটা হচ্ছে রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান, টু যদি কমন নিয়ে নাও টু এনআরটি ইন্টু ওয়ান মাইনাস রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওয়ার্কের ম্যাগনিটিউডটা। আর যেহেতু এক্সপানশন ওয়ার্ক সেইখানে এমনিতে যদি তুমি দেখো এই ওয়ার্কের মানে এটা আমি ম্যাগনিটিউডটা লিখেছি আর কি, আগে তোমাকে এমনি ওয়ার্কটাকে বলতে একটা নেগেটিভ সাইন হতো, এটা 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 আমি ম্যাগনিটিউডটাকে লিখেছি, ম্যাগনিটিউডটাকে বাদ দিয়ে যদি তুমি দেখতে তাহলে একটা এক্সট্রা তোমার মাইনাস সাইন তোমার আসতো। তাহলে এই একটা পার্টিকুলার প্রবলেম, এই পার্টিকুলার প্রবলেমটা দেখবে পরীক্ষা এক বছর পড়েছিল যে একটা তোমার দুটো স্টেপে ইররিভার্সিবল এক্সপানশন হচ্ছে কিন্তু তোমার ইন্টারমিডিয়েট প্রেশারটা কি হলে তোমার ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম বুঝতে পারছো?
এভাবে করলাম, হ্যাঁ স্যার। এটা আচ্ছা। তার একটা প্রবলেম করো তো দেখি। আচ্ছা, এই প্রবলেমটা একটু লিখে দিলে হতো। আচ্ছা, আচ্ছা কোশ্চেন, একটা কোশ্চেন ফর্মে লিখে দিই। প্রবলেমটা হচ্ছে এরকম যে n mole of an ideal gas is expanded isothermally from P1 V1 to P2 V2 in two stages, in two steps বলতে পারি, two steps. First step uses constant opposing pressure P prime, a constant opposing pressure P prime, and second step uses constant opposing pressure, a constant opposing pressure P2, ঠিক আছে? So that the maximum work, so that the maximum work obtained is W max equal to 2 nRT 1 minus root over of কত কানা করে P2 by P1 when intermediate pressure P prime equal to P1 P2, for intermediate pressure P prime equal to root over P1 P2. ঠিক আছে, মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? কোশ্চেনটা থাকলে তোমার পরে যখন তুমি এই ক্লাস নোটটা দেখবে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর লাস্ট একটা প্রবলেম করে আজকে আমরা ছেড়ে দেবো। নেক্সট একটা প্রবলেম বলি। ধরো প্রবলেমটা হচ্ছে এরকম, ক্যালকুলেট দ্য ওয়ার্ক when calculate the work when 1 mole of water vaporizes at 100 degree centigrade and 1 atmosphere এবার এখানে বলেছে assume that the vapor behaves ideally. Right. So calculate the work when 1 mole of water vaporizes at 100 degree centigrade and 1 atmosphere. দেখো আসলে জল যখন ভেপোরাইজ করে সাডেনলি তার ভলিউমটা বেড়ে যায়। তুমি যখন বাই ডেফিনেশন, মানে আমি হিন্ট দিচ্ছি, ডিকার ডব্লিউটা কি হয় মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। তো
আচ্ছা, এখানে কিন্তু দেখো গ্যাসটা ভেপোরাইজ করছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাটমসফিয়ার, মানে বেসিক্যালি বয়েলিংটা তুমি কনসিডার করছো, এখানে প্রেশারটা তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তার মানে তুমি যখন এখন নেট ওয়ার্কটা যখন ক্যালকুলেট করবে, টোটাল ওয়ার্ক আর কি, টোটাল ওয়ার্ক বা নেট ওয়ার্ক যখন তুমি ক্যালকুলেট করবে, তখন এমনিতে কি করা উচিত, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, তোমার ইনিশিয়াল ভলিউম ভি1 থেকে ফাইনাল ভলিউম ভি2 পর্যন্ত ইন্টিগ্রেট করে নেওয়ার কথা। তো যেখানে এক্সটার্নাল প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এই জন্য ভি2 মাইনাস ভি1, এটা তোমার হবে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। আর এবারে খেয়াল করে দেখো, এটা এই এক্সটার্নাল প্রেশারটা তুমি লিখলে ঠিক আছে। আচ্ছা, ভি2টা কি, মানে বেসিক্যালি ভলিউম ফর দ্য ভেপার, মানে ইনিশিয়ালটা কি, ভলিউম ফর দ্য লিকুইড। মানে যে প্রসেসটা ঘটছে সেখানে কি হচ্ছে, জল সে বেসিক্যালি লিকুইড কন্ডিশনে ছিল, সেখান থেকে জল ভেপারে যাচ্ছে, তার মানে ভেপারের ভলিউম মাইনাস হচ্ছে লিকুইডের ভলিউম, এইটা। আচ্ছা, এবারে এটা দেখবে মোস্ট অফ দ্য কেসে যেটা করে নেওয়া হয়, তোমার এইখানে যেহেতু ভেপার বা লিকুইড তাদের ডেনসিটি কিছু উল্লেখ করে দেওয়া নেই, এবারে ভেপারের যে ভলিউমটা না, সেটা মাঝ গ্রেটার দ্যান তোমার লিকুইডের ভলিউম হয়। মানে একই পরিমাণ তো, যা কিছু এই তো 1 মোল তুমি বলেই দিয়েছো, 1 মোল তো তুমি নিয়েছো, তাহলে 1 মোলের জন্য সবসময় তুমি খেয়াল রাখবে যে মানে মানে লিকুইডের এক, ধরো আমি যদি মোটামুটি ভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তুমি ভাববে, তাহলে ভেপারের মানে ভেপার তো 0 ডিগ্রি বললে ভুল হবে, মানে ধরো তোমার আমি আহ, আহ, একটা লিকুইড যদি কনসিডার করি, লিকুইডের ডেনসিটি হচ্ছে যদি 1 গ্রাম/সিসি এরকম অর্ডারের হয়, লিকুইডের ভলিউমটা অফ দ্য অর্ডার অফ তোমার 18 সিসি এর মতো, 1 মোলের ভলিউম। আর হয় যখন ভেপারটা তুমি কনসিডার করছো, সেটা যদি এনটিপিতে থাকতো তাহলেই 22,400 সিসি হতো। তখন কিন্তু টেম্পারেচারটা মাত্র 273 কেলভিন বা 373 কেলভিনে কি হবে, 22,400 সিসি ইন্টু 373/273, তার মানে আরো প্রায় তোমার 30%-এর মতো বেড়ে গেল। তখন পরিষ্কার বুঝতে পারছো যে ভেপারের মোলার ভলিউমটা ইজ অ্যাকচুয়ালি মাস বা গ্রেটার দ্যান লিকুইডের মোলার ভলিউম, বলে তুমি এটাকে জাস্ট সিম্পলি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি ভেপার এইভাবে তুমি লিখতে পারবে, এটা। আর এটা তো মাইনাস এনআরটির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, কারণটা কি বলেছে, ভেপারটা তোমার আইডিয়ালি বিহেভ করছে, এইটা। এবার যেটাগুলোকে বসিয়ে দাও, দেখো মাইনাস এই এনের জায়গায় 1 মোল তুমি বসালে। আচ্ছা, এমনি যদি কিছু উল্লেখ না করে দেয়, এসআই ইউনিটে তুমি সবটা করো, 8.314 জুল পার কেলভিন পার মোল হলো তোমার আর এর ভ্যালুটা। আর টেম্পারেচার বলে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 373 কেলভিন। তুমি বসা, দেখো মোল ইনভার্স তোমার কেটে যাবে, কেলভিন ইনভার্স কেলভিন তোমার কাটবে, উত্তর তোমার জুলে বেরোবে। উত্তরটাকে বের করে তুমি দেখবে, এটা -3.101 কিলোজুল হচ্ছে তোমার অ্যান্সার বেরোচ্ছে। মানে জুলে বের করলে -3.101 ইন্টু 10⁻³ হতো, 10⁻³ তুমি কিলোজুলের মধ্যে ঢুকিয়ে দিলে, কিন্তু -3.101 কিলোজুল, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল কেমন করে হলো প্রবলেমটা? ঠিক আছে, এটা। আচ্ছা, ঠিক আছে। এমনি তো আমাদের তো আজকে কলেজ টলেজ থাকে, তাহলে আজকে আমাদের এই সবসময় যেটা করতে হবে, 9:45-র মধ্যে একটা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নাহলে তোমাদের কলেজ টলেজ একটু অসুবিধা হবে। আর যাদের একটুখানি দূরে কলেজ এবং 10টা থেকে ক্লাস, তারা কি করবে জানো তো, ওই এখন গ্রীষ্মকাল তো, স্নান টান করে তুমি ক্লাসটায় বসবে আর কি, তারপর মানে তাড়াতাড়ি করে যাতে করে বেরিয়ে যেতে পারবে। আর একদিন খাওয়া দাওয়া রাস্তাঘাটে খেয়ে নিলে কি আছে, রাস্তাঘাটে খাবার দাবার একদিন তো ভালোই লাগে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখলাম আমরা। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা প্রথম ইন্ট্রোডিউস করব। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, জুল এক্সপেরিমেন্টটাকে বলতে হবে। জুল একটা এক্সপেরিমেন্ট ডিটেলে বলবো, কিন্তু জুলের অ্যাকচুয়ালি অনেক এক্সপেরিমেন্ট আছে, কিন্তু জুল এক্সপেরিমেন্ট তার সঙ্গে ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটাকে আমি ইন্ট্রোডিউস করতে হবে। তার সঙ্গে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। এইটা হচ্ছে আমাদের নেক্সট দিন যেটা বক্তব্য আর, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি।
এন্ড অফ লেকচার। আজকে হচ্ছে তোমার 6 নম্বর লেকচার হলো, তাই না? বলো, কারো যদি কিছু বলার থাকে বা কিছু ডাউটস থাকে তো বলে নাও। স্যার লাস্টের প্রবলেমটা যে প্রেসার কনস্ট্যান্ট বলে ওই একটু বলুন তো। ওই যে বলে দিয়েছে দেখো, মানে বলেছে কি ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, calculate the work when 1 mole of water vaporizes at 100 degree centigrade and 1 atmosphere. মানে টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসারটা 1 atmosphere তোমার পরিষ্কার বলে দিচ্ছে এখানে। বুঝতে পেরেছো? মানে জল যখন নর্মালি তোমার ভেপোরাইজ করে কত করে না 1 atmosphere প্রেসারে আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে করে। যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোটা ভেপোরাইজ করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই টেম্পারেচার প্রেসার তো কনস্ট্যান্ট থাকে না। সেই রেসপেক্টে এক্ষেত্রে টেম্পারেচার প্রেসারটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সেই জন্য তুমি এক্সটার্নাল প্রেসারটা বেসিক্যালি এই 1 atmosphere সেটাকে তুমি জাস্ট ইন্টিগ্রেশনের বাইরে বের করে রেখে দিচ্ছ। ঠিক আছে? ঠিক আছে স্যার। বলো, আর কারো কিছু অসুবিধা থাকলে বলো।